মোহাম্মদ এ আরাফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আমি আপনার ধন্যবাদ। এই সম্প্রতি সময়ে কিছু আহ, সাক্ষাৎকার আমি দেখেছি, সেগুলো গণমাধ্যমে অনেকেই দেখেছেন, যার কারণে আমি আসলে, আপনি বলেছেন যে আপনি স্ট্র্যাটেজিক বা কৌশলগত কারণে আপনি আসলে ক্যামেরায় আসতে চান না, ভিডিওতে আপনাকে দেখা যাচ্ছে না, যার কারণে এই কেন আসতে চাচ্ছেন না সেই প্রসঙ্গটি আমি এই জন্য আর পুনরাবৃত্তি না করি। আপনি কেমন আছেন, কোথায় আছেন বলবেন? আমি ভালো আছি। ভালো আছি। আমার নিরাপত্তার স্বার্থে কোথায় আছি এটা তো কাউকে বলিনি। আলাদাভাবে এখন বলার কোনো প্রশ্ন আসে না। বাট আমি ঠিক আছি, আচ্ছা, যাক। এতটুকুই আহ, বলতে পারি। একটা গুজব মাঝখানে শুনেছিলাম যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, পরে দেখা গেছে আসলে হয় নাই। আপনি হুম। গোয়েন্দা পুলিশের সহায়তায় সীমান্ত পাড়ি দেবার চেষ্টা করছেন, এরকম খবরও এসেছে। এই বিষয়গুলোকে একটু স্পষ্ট করবেন। সেই সাথে আরেকটু একটু বড়ই হয়ে যাবে হয়তো প্রশ্নটা। আওয়ামী লীগের অনেক নেতারা দেশের বাইরে চলে গেছেন, অনেকে দেশে আছেন, গ্রেপ্তার হয়েছেন, মামলা হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধেই। এবং আমার একটা অনুষ্ঠানে ভারতের প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী তিনি বলেছেন আওয়ামী লীগ নেতাদেরকে সীমান্ত পার করাতে সরকারের ভেতরের বা সরকার সমর্থক অনেকেই মোটা উৎকোচের বিনিময়ে তাদেরকে সীমান্ত পার করিয়ে দেবার জন্য তদবির করছেন ভারতের লোকদের সাথেই। আমার এই অনুষ্ঠানে আমি ব্রিগেডিয়ার শাখাওয়াত, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে জিজ্ঞাসা করেছিলাম সেনানিবাসে 626 জন প্রসঙ্গে। তিনি আমাকে বলেছেন যে তাকে বা তার কাছে দুজনকে হস্তান্তর করা হয়েছে। কারা নাম জানতে চাইলে তিনি বলেছেন আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী, এবং সালমান এফ রহমান, এই দুজনকে। মানে তারপরেই আলোচনায় আসছে যে আসলে যেভাবে তারা পালিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি খুব সেটি আসলে খুব সঠিক একটা চিত্র ছিল না, একটা সাজানো ব্যাপার ছিল। কিন্তু আমি যেটি আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই যে কাউকে ধরা হচ্ছে, কাউকে ছাড়া হচ্ছে, জুনায়দ আহমেদ পলক আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তাদেরকে একসাথে বিমানবন্দরে তাদেরকে আটক করা হলো। একজন চলে গেলেন বেলজিয়ামে, আর পলক রয়ে গেলেন গ্রেপ্তার হয়ে কারাগারে, রিমান্ডেও আছেন, তিনি গেছেন। মানে একটা পিক অ্যান্ড চুজ হচ্ছে। গৌতম লাহিড়ী যেমনটি বলেছেন মোটা উৎকোচ, এরকম কি আসলেই কোনো বিষয় আছে আপনার জানা মতে? কোনো লেনদেন বা কোনো ডিলিং কি করতে হচ্ছে নিজেদের নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে? আচ্ছা, ধন্যবাদ। আপনি যতগুলি প্রশ্ন করেছেন এগুলো সবগুলির উত্তর আমার কাছে জানা নাই। যেগুলো আমি জানি সেগুলো উত্তর আপনাকে আমি দিচ্ছি। প্রথম, আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন আমার ব্যাপারে, একটি হচ্ছে যে আমাকে গ্রেফতার করা হয়েছিল, এবং আরেকটি আপনি যেটি বলেছেন যে একটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারপরে আমি সেখান থেকে বের হয়ে এসেছি। এই দুটোই ডাহা মিথ্যা কথা এবং পুরোপুরি গুজব। একেবারেই ডাহা মিথ্যা কথা। এগুলো এগুলোর কোনো ভিত্তি নাই। আর তারপরে আপনি যেটি বলছেন অন্যান্য ব্যাপারে আসলে আমি বলতে পারবো না, কারণ আমার নলেজ এটা নাই। যেটা আমি জানি না সেটা তো আমি বলার কোনো সুযোগ নেই। তবে একটি তথ্য আপনাকে আমি দিতে পারি, যেটা আপনি বললেন যে ডক্টর হাসান মাহমুদও বিমানবন্দর থেকে উনি আটক হয়েছিলেন, সেটি সম্ভবত সত্য নয়। উনি কখনোই বিমানবন্দর থেকে আটক হন নাই। যে কথাটি বের হয়েছিল যে উনি বিমানবন্দরে গিয়েছিলেন, জুনাদ আহমেদ পলক, এবং উনি ওখান থেকে আটক হয়েছিলেন, ওনার বিষয়টি সম্ভবত সত্য নয় আমি যতটুকু জানি। আচ্ছা, সম্ভবত সত্য নয়, আমরাও আসলে সম্ভবতই জেনেছি যে তাকেও গ্রেপ্তার করা হয়েছে বা না, আটক এটি করা সত্য হয়েছে। নয়। আচ্ছা। এটি এটি একটি অসত্য গুজব ছিল। আচ্ছা, মানে তাহলে লেনদেনের কোনো বিষয় আপনার আসলে জানা নাই, তাহলে কেন পিক অ্যান্ড চুজ হচ্ছে এটা কি আপনি বুঝতে পারছেন? যে কেউ চলে যাচ্ছেন, না, কেউ আটক হয়ে যাচ্ছেন, কেউ দেখুন, হচ্ছেন। এটা তো এটা আমি বুঝতে পারছি না, আমার কাছে কোনো তথ্য নাই। কিন্তু আমি যেটা ধারণা করতে পারি যে এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশনে, এরকম একটা অস্বাভাবিক বাস্তবতায়, যেখানে জঙ্গিরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জনের বাসায় আক্রমণ করা হচ্ছে, অফিসে আক্রমণ করা হচ্ছে, লুটতারাজ করা হচ্ছে, মব কিলিং করা হচ্ছে, এরকম একটা বাস্তবতায়, কঠিন রিয়ালিটিতে আপনি কিভাবে এই হিসাব মিলাবেন? হ্যাঁ, কে কোথায় কিভাবে নিজেকে সিকিউর করতে পেরেছে, কে পেরেছে, কে পারেনি, কেন পেরেছে, কেন পারেনি, এটা খুব ডিফিকাল্ট কিন্তু এই মুহূর্তে এটা এসবের উত্তর দেবা, উত্তর খোঁজা। জি, আমি পরের জায়গাটি যাই। আপনার যে সাক্ষাৎকারগুলো শুনেছি সম্প্রতি, সেখানে আপনি বলছেন যে 4 তারিখেই সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন যে পদত্যাগ করে তিনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। উনি বলেছিলেন যে পদত্যাগপত্র লিখে সাইন করবেন এবং রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন। যেই প্রশ্নটি করতে চাই, তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন? যদিও এটি খুব বেশি পরবর্তীতে মানে সাইন করা বা না করার মধ্যে এই বর্তমান বাস্তবতায় সেটি আর খুব গুরুত্বপূর্ণ না হলেও এটি একটা অনেক বড় আলোচনা তুলেছিল। আপনি দেখেছেন রাষ্ট্রপতি প্রায় অপসারণ হয়েই যাচ্ছিলেন এই বিতর্কের সূত্র ধরে। তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, উনি কিন্তু এবার প্রধানমন্ত্রী হতে চাননি। ওনার কিন্তু গতবারই সর্বশেষ ওনার টেনিয়র থাকার কথা ছিল, যেটি উনি বারেবার বলেছিলেন। কিন্তু উনি শেষের দিকে এসে সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি এবার নির্বাচন করবেন এবং আওয়ামী লীগ বিজয়ী হলে উনি প্রধানমন্ত্রী হবেন। এটার কারণ হচ্ছে, আপনারা জানেন যে
গত টার্মে যেটা হয়েছে, কোভিড আসলো। কোভিড আসার পরে আপনার একটা লম্বা সময় ধরে আমাদের যে উন্নয়নের যে কর্মসূচিগুলো, এগুলো কিন্তু ধারাবাহিকতা রক্ষা করা গেল না। একটা ইমার্জেন্সি সিচুয়েশন আমরা ডিল করলাম। কোভিড শেষ হতে না হতেই আসলো যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ। গোটা বিশ্বের এনার্জি মার্কেট টালমাটাল হয়ে গেল এবং পুরো পৃথিবী জুড়ে বাজারের উপরে যে একটা প্রভাব পড়া, ইনফ্লেশন বেড়ে যাওয়া। তো উনি ফিল করছিলেন, যতটুকু আমি জানি, যে ওনার আগের যে টার্ম, সেই টার্মে উনি 3 বছর থেকে 3.5 বছর উনি লুজ করেছেন, হারিয়েছেন ইন এ সেন্স। ওনার কতগুলি স্বপ্ন ছিল, কতগুলি ইচ্ছা ছিল। যেমন ধরেন, উনি চেয়েছিলেন যে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রত্যেকটি মানুষকে যাতে গৃহায়নের ব্যবস্থা করা যায়, এরকম আরো কতগুলি টার্গেট উনি সেট করেছিলেন। দারিদ্র বিমোচনের ক্ষেত্রে ওনার কিছু টার্গেট ছিল। তো ওনার প্ল্যান ছিল টার্গেট গুলি যদি শেষ করা যায়, উনি যদি লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারেন, উনি রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাবেন। এটাই ওনার প্ল্যান ছিল। এবং রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওনার ইচ্ছা ছিল উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, ওখানেই থাকবেন। এটা কিন্তু ওনার আগে থেকে ঘোষণা দেয়া, এবং ওনার বিভিন্ন সময় প্রাইভেটলি উনি ডিসকাস করতে এগুলো বলতেন। কিন্তু যেহেতু আপনার কোভিড এর কারণে, কোভিড-19 এবং তারপর যুদ্ধ বিগ্রহ, এগুলোর কারণে 3-3.5 বছর নষ্ট হলো। মানে আমরা ইমার্জেন্সি ডিল করতে করতে সময় পার হয়ে গেল। মানে যে লক্ষ্যমাত্রাগুলো ওনার আগে ভিশন যেটা ওনার ছিল, সেগুলো তো আর উনি পূরণ করতে পারেননি। এই জন্য উনি এই টার্মে এসে আবার প্রধানমন্ত্রী হলেন এবং উনি চাচ্ছিলেন ওগুলোকে, ওই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে। যে কারণে আপনি দেখেছেন উনি গৃহায়নের যে প্রকল্পগুলি নিয়েছিলেন, এবং আরো আরো বেশ কিছু বিষয় ছিল যেগুলো কিন্তু উনি সত্যিকার অর্থে করতে দিয়েছিলেন। তো এটা আমি এই কারণে বললাম, কারণ উনার সবসময় ওই ইচ্ছা ছিল রাজনীতি থেকে উনি রিটায়ারমেন্টে চলে যাবেন এবং যাওয়ার পরে উনি টুঙ্গিপাড়া যাবেন। তো যাই হোক, তো এখন এই এই যে আপনার যে বাস্তবতা তৈরি হলো, কোটা আন্দোলন, এবং সেখান থেকে যে বিভিন্ন ধরনের কমপ্লেক্স রিয়ালিটি তৈরি হলো, তো সেই তখন এই 4 তারিখের যে ইয়েটা, যে সিচুয়েশনটা, যেটা আমি আরেকটি ইন্টারভিউতে বলেছিলাম, যে তখন উনি বেশ কয়েকবার ভাবে বলেছিলেন যে মানে উনার মধ্যেও তো একটা ইয়ে কাজ করছিল, যে আমি এত কিছু করলাম এই দেশের জন্য, এত ডেভেলপমেন্ট করলাম, দারিদ্রের হার 40 থেকে আমি 20-এ নিয়ে আসলাম, আমি লিটারেসির হার বাড়ালাম, কি করেন নাই উনি বাংলাদেশের জন্য? আমাদের রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট, যে উন্নয়ন, এবং মানুষের মানে একটা স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উনি নিয়ে গেলেন, এবং ইউনাইটেড নেশনস এর 3টা ক্রাইটেরিয়া পূর্ণ করে। তো এই এত কিছু করার পরে উনার মনের মধ্যে সেই দুঃখবোধটা কাজ করছিল, যে আজকে এসে একটা অংশ, দেশের একটা অংশ বলছে যে উনি, উনারকে যে তারা যেভাবে তাকে, উনাকে টার্গেট করে যে ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল, তখন উনি দুঃখ করে বলছিলেন যে উনি আর থাকবেন না, যে আমার দরকার নাই, ওদের ভালো লাগে না, ওরা দেশ চালাক, আমি টুঙ্গিপাড়ায় চলে যাব। তো 4 তারিখে উনি কয়েকবার এই কথাটা বলেছিলেন যে উনি আর থাকবেন না। এইটা আমি আগের ইন্টারভিউতে বলেছি। তো কাজে এই যে যেটি বলা হয় যে মানে 5 তারপরে কি তারিখ তিনি উনি নাকি ক্ষমতা পদত্যাগপত্র সাইন করেছিলেন, তিনি থাকবেন না, এই আমি সিদ্ধান্তটা বা এই ভাবনাটা তার আমি মধ্যে কাজ করছিল? তারপরে আমি আসি প্রক্রিয়ায়। আমি আমি আসি জি। অনেকগুলো আলাপ হচ্ছিল তখন, যার মধ্যে একটি আলাপ ছিল যে হ্যাঁ, 5 তারিখে ওরা যে তাদের যে প্রোগ্রামটি দিয়েছে, সেদিন যদি গোটা ঢাকা শহরকে আপনার নিরবিচ্ছিন্ন একটা ডিফেন্স সিস্টেমের মধ্যে রেখে এটাকে কন্টেইন করা যায়, পরবর্তীতে হয়তো উনি নির্বাচনের ঘোষণা দিবেন বা উনি চলে যাবেন, ওরকমও অনেক কিছু আলাপ আলাপ করা হয়েছিল কিন্তু। তো যাই হোক, তারপরে 5 তারিখে যেটি হয়েছিল, 5 তারিখে তো না, অনেকে যে বলে যে 5 তারিখ উনি নাকি জিত করছিলেন, ক্ষমতা ছাড়তে চাচ্ছিলেন, এটা ডাহা মিথ্যা কথা। ডাহা মিথ্যা কথা। এটা আমি আহ, যে কোনো সিচুয়েশনে বলতে বলতে পারবো, এই কারণে, কারণ আমি 4 তারিখে তো দেখছিলাম যে ওনার ক্ষমতায় থাকার ইচ্ছেই ছিল না, মানে উনি খুবই হার্ড ছিলেন আর কি, সত্যি কথা বলতে। যাই হোক, তো 5 তারিখের ঘটনাটা যেটা আমি জানি, উনি যেহেতু নিজে প্রপোজ করলেন উনি থাকবেন না, উনি চলে যাবেন, এবং উনি মূলত যেটা করতে চেয়েছিলেন, উনি বঙ্গভবনে যেতে চেয়েছিলেন, গণভবন থেকে পদত্যাগপত্র লিখে সেটা সাইন করে, এবং সেই পদত্যাগপত্র জমা দিতে। কিন্তু সত্যি কথা বলতে, যে সেই যে পদত্যাগপত্রটা, সেইটা কিন্তু আর আহ, রাষ্ট্রপতির কাছে নিয়ে যে জমা দেওয়া হয়নি সাইন করা হয়েছিল বলে জানেন অফিসিয়ালি। কি? সাইন করা হয়েছে কি হয়নি এটা কিন্তু আর ম্যাটার করে না। যদি ধরেন সাইন করা নাও হয়, আপনি বা হয়, পদত্যাগ পত্রটা কিন্তু ফিজিক্যালি থাকতে হবে, এবং সেই পদত্যাগ পত্রটা হ্যান্ড ওভার হতে হবে রাষ্ট্রপতির কাছে। আপনি যদি অফিসিয়াল জায়গা থেকে চিন্তা করেন, যেহেতু এটা করা যায়নি, তার আগেই উনাকে অনেকটা ফোর্স করে, জোর করেই ওখান থেকে ফিজিক্যালি রিমুভ করার জন্য তার হেলিকপ্টার উঠিয়েছে, বাধ্য করেছে, এবং দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। যে কারণে ওই ওই কাজ, ওই ফর্মালিটিসটা কিন্তু আর করা যায়নি। এবং আজকে আপনাকে আর একটা তথ্য দিই আমি, ইন্টারেস্টিং তথ্য, সেটা হচ্ছে যে 3 দিন পরে, 5 তারিখের পরে, 6, 7, 8 তারিখে সম্ভবত শপথ নেওয়ার যে বিষয়টি হলো, 3 দিন পরে যখন
প্রফেসর ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার বিষয়টি হলো, তখন কিন্তু এই পদত্যাগ পত্র খোঁজা হয়েছিল, হুম। কিন্তু পদত্যাগ পত্র কেউ কিন্তু খুঁজে পায়নি। যাই হোক, সেটা অন্য অন্য ডিসকাশন, বাট সেটি আসলে রাষ্ট্রপতির হাতে পৌঁছায়নি। আচ্ছা, কারণ সেটি এমন রাষ্ট্রপতির একটা হাতে পৌঁছায়নি। সিচুয়েশন ক্রিয়েট করা হলো, হ্যাঁ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো যেটা এটা হলো না। কিন্তু ক্ষমতা উনি ছেড়ে দিতে চেয়েছিলেন। উনি হয়তো যেটা চেয়েছিলেন যে উনি বঙ্গভবনে যাবেন, হুম। পদত্যাগপত্র হস্তান্তর করবেন, মানে সেটি নতুন একটা সম্ভব সরকার হয়নি। হবে সেটাকে উনি ওভারসি করবেন। জি, হ্যাঁ, মোহাম্মদ আরাফাত, রাইট। আমি একটু এখানে জানতে চাই যে আপনি বলছিলেন যে তিনি আসলে ছেড়ে দিতে চেয়েছিলেন এবং তিনি রিটায়ারি করতে চেয়েছিলেন। তার মধ্যে কি এখনো সেই ইচ্ছাটা আছে যে তিনি আসলে রাজনীতি থেকে অবসর গ্রহণ করবেন? কারণ তাকে আমরা রাজনীতিতে এখন সক্রিয় বা বিভিন্ন জায়গায় বক্তব্য, নানান রকম কথাবার্তাও বলতে শুনছি, এবং আহ, তিনি যদি ক্ষমতা ছাড়তেই চান তাহলে তাহলে তিনি পরবর্তীতেও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন বা করলেন কেন? আমরা এমনকি ট্রাম্পকে দেওয়া শুভেচ্ছা বার্তাও তাকে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা বার্তা পাঠাতে দেখেছি। এগুলো কি আসলে খুব ভালো হচ্ছে? ট্রাম্পকে দেওয়া যে শুভেচ্ছা বার্তা, ওটাতে যেটি লেখা ছিল, আপনি খেয়াল করে দেখবেন প্রধানমন্ত্রী কথাটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে লেখা ছিল। হুম। আপনি দেখবেন যে গত 4 বছর বা এই মুহূর্ত পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টকে, আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু বাইডেন, হুম। রাইট? ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার প্রেসিডেন্ট, না, এখনো না। কিন্তু ওনাকে যতবার বলা হয়, অ্যাড্রেস করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প হিসেবে অ্যাড্রেস করা হয় না। ওয়ান্স আপনি প্রেসিডেন্ট, আপনাকে কিন্তু বলা যেতে পারে প্রেসিডেন্ট, এটা কিন্তু সাবেক বলাটা নেসেসারি না, এবং এটা কিন্তু একটা ফিগার অফ স্পিচ। হুম। হ্যাঁ, একজনের পরিচয়ের সাথে সেই জিনিসটা রিফ্লেক্ট করানোর জন্য। কিন্তু কোথাও কি এক্সপ্লিসিটলি দাবি করা হয়েছে ওভাবে যে এখনো ফর্মালি বা কনস্টিটিউশন উনি প্রধানমন্ত্রী? কিন্তু জিনিসটা হচ্ছে, আপনি যদি আসলেই কনস্টিটিউশন অনুযায়ী দেখেন তাহলে কিন্তু কথাটা সত্যি, উনি কিন্তু এখনো এখনো আসলেই প্রধানমন্ত্রী, কারণ ওনার পদত্যাগটা তো এক্সিকিউটেড হয় নাই। এইটা একটা। দ্বিতীয় জিনিস, আপনি যেটার সাথে যেটা মেলাচ্ছেন, উনি যদি ক্ষমতা ছেড়ে দিতেই চান তাহলে এখন কেন অ্যাক্টিভ হচ্ছেন বা এটা বলছেন, কারণ আজকে বাংলাদেশটা কোথায় চলে গেছে, আজকে দেশের অবস্থাটা কি? কাজে এই মুহূর্তে তো উনি রিটায়ারমেন্টে যাওয়ার প্রশ্ন আসে না। উনি রিটায়ারমেন্টে যেতে চেয়েছিলেন একটা শান্তিপূর্ণ ট্রানজিশনের মধ্য দিয়ে, সেই ট্রানজিশনটা তো হয়নি। বরং আজকে বাংলাদেশের কি অবস্থা, আপনি যে সেক্টরে কাজ করেন, আপনি সাংবাদিক, কত সাংবাদিকের উপরে যে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে, কত সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, কত সাংবাদিকদেরকে আক্রমণ করে হত্যা করা হয়েছে, কত সাংবাদিকদেরকে আপনার বিভিন্ন যে মিডিয়া হাউসগুলো দখল করা হয়েছে। আর পলিটিশিয়ানদের কথা বাদ দিলাম, আজকে শাহরিয়ার কবিরের মতো একটা মানুষ, জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো একটা মানুষ, তাদেরকে জেলে নিয়ে যে ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে। কি অন্যায় করেছে তারা? এরা কি খুনি? এরা কি ধর্ষক? আপনার মোহাম্মদ জাফর ইকবাল, প্রফেসর জাফর ইকবালের মতো একটা মানুষ, তার বিরুদ্ধে আপনার তারা মামলা দিয়েছে, কি মানবাধিকার বিরোধী মামলা। এবার তো এই যে যে ঘটনাগুলি ঘটছে, এই বাস্তবতা কি উনি ওনার দায়িত্ব এড়াতে পারবেন? এটা তো পারবেন না, যে কারণে উনি এই ফাইটটা করছেন। কাজে আজকে বাংলাদেশটা যেভাবে নরকে পরিণত করা হয়েছে, পুরো দেশটাকে আপনি দেখেন, জঙ্গিবাদের উত্থান, আজকে আইন শৃঙ্খলা বলে কিছু নাই, কোথাও আইন শৃঙ্খলার কিছু আছে? মানুষ তো আনসেফ ফিল করে সব জায়গায়, চারিদিকে তো জঙ্গিদের আস্ফালন। যত বড় বড় ক্রিমিনাল, যত বড় বড় ক্রিমিনাল, এদের সবাই ছেড়ে দিয়েছে, যত বড় বড় জঙ্গি সব ছেড়ে দিয়েছে। আর যত আপনার রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, গবেষক, শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত যারা অ্যাক্টিভিস্ট, তাদেরকে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে। এই তো বাংলাদেশে আজকে বাস্তবতা। তারা করাপশন নিয়ে এত কথা বলে, অথচ তারা কেন এতগুলি প্রজেক্টের সময় এবং ব্যয় বাড়ালো? আপনি আমাকে বলেন। আজকে শেয়ার মার্কেটে কেন হাজার হাজার কোটি টাকা মূলধন চলে যাচ্ছে? এই প্রশ্ন কে করবে? গত 5 মাসে কি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় নাই? আপনি একটু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা একটু দেখেন, তারা তো যে রেকর্ড করে সেখানে কি পাচার হয় নাই? আপনি বলে দিচ্ছেন 15 বছরে এত অর্থ পাচার হয়েছে, মিথ্যা বিভিন্ন কথা বলে দিচ্ছেন, হুম। মিসকোট করছেন জিএফআই রিপোর্টকে করে। তারা যে সম্ভাব্য অ্যামাউন্টের কথা বলছে সেটাকে আপনি বলে দিচ্ছেন এক্সাক্ট অ্যামাউন্ট। হ্যাঁ, হোয়াইট পেপার পাবলিশ করছেন হুম। উইদাউট এনি অথেন্টিক হুম। এভিডেন্স। না, আপনি তারা অবশ্য বিভিন্ন ধরনের আনুমানিক, তারা এক্সাজারেট বলছে নাম্বার সংখ্যা দিচ্ছেন। ততটা একদম প্রপার এক্সাক্ট দেওয়া সম্ভব হয় না, এরকম বিষয় তারাও একটা আনুমানিক ফিগারই বলছে। ও আনুমানিক ফিগার কি আপনি এরকম দিবেন? কোন একটা কিছু ধরেন 2 টাকা হবে, আর আপনি বললেন যে ওটা 2 লক্ষ টাকা, এটাকে আনুমানিক বলে? জি, এরকম আনুমানিক কোনো হতে তথ্য তো হবে তো। আসলে আসলে আপনি অনেক এই সরকারের অনেক সমালোচনার কথা বলছেন। এই সরকারের কোনো প্রতিনিধি যখন কথা বলি আমি তাদের কাছে এই অনেক বিষয় নিয়ে আমি প্রশ্ন করি। আজকে আমি আপনার কাছে আপনাদের বিষয়গুলো নিয়ে একটু বেশি প্রশ্ন করতে চাই। আপনারাও তো আপনাদের সময়কার কত টাকা পাচার হয়েছে, এমনকি কারা কারা পাচার করছেন, এই বিষয়টা আমরা বহুবার বলবার বা জানবার চেষ্টা করেছি। সঠিক তথ্য আমরা পাইনি তো। আপনি কেন সঠিক তথ্য পাবেন না? বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময় তো সেই তথ্যগুলো দেওয়া হচ্ছে, সংসদে দাঁড়িয়ে আমাদের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারাও তো এই বিভিন্ন সময় বলেছেন। হুম। তারা বরং তবে বলেছেন আপনারা টাকা, তথ্য দেন কারা পাচার করছে।
না না না, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টাকা পাচার সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলি, আর যারা ধরেন অলিক বায়বীয় বিভিন্ন দাবি করতো তাদেরকে বলা হতো ঠিক আছে দেন আপনি, যে জিনিসগুলো এক্সিস্ট করে না সেটা যখন আপনি দাবি করবেন তখন তো আপনাকে আমি বলবো ঠিক আছে আপনি তথ্য দেন, আমি অ্যাকশন নিচ্ছি। সেই ক্ষেত্রে সেই প্রসঙ্গে বলা হয়েছিল তথ্য দেন। এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি দেখেন এই যে বলে কারা তারা কি পাচার বলছিল করেছে, কত এতদিন, টাকা পাচার হয়েছে, এরকম তথ্য কি আপনাদের কাছেও ছিল আওয়ামী লীগের আমলে, ধরুন 15 বছরে? আমার কাছে নাই, আমার কাছে নাই এই মুহূর্তে। কিন্তু আমার কথা হচ্ছে যে টাকা পাচার তো বাংলাদেশের সাধারণ মানুষও করে, আপনিও টাকা পাচার কোনো না কোনো ভাবে করেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যখন বিদেশে বিভিন্ন সময় যে আমাদের যে অ্যামাউন্ট আছে তার বাইরে 2 টাকা এক্সট্রা নেন, সেটাও পাচারের অংশ হ্যাঁ, হয়েছে, সেটার বাইরে মানি আমি নেইনি, লন্ডারিং। আমি জানি $10,000 না না, পর্যন্ত নেওয়া যায়। এইসব ক্লেম করেন না আমাকে, 10,000-এর বেশি সবাই নাই, এটা বলে আমাকে লাভ নাই। আমাদের এত প্রত্যেকটা টাকা মানুষের নাই যারা, ভাই। না এত টাকা দরকার নাই তো, আপনি 10,000-এর উপরে যদি 20,000 নেন ওইটা ওই এক্সট্রা 10,000টা পাচার। কাজে এটা বলে লাভ নাই। বাংলাদেশে সবাই যদি আপনি বলেন টাকা পাচারের অংশীদার, এটা বলে লাভ নাই যে আমি খুবই শুদ্ধ বাকি সবাই খারাপ। কাজে জিনিসটা হচ্ছে কি, ধরেন যারা বাচ্চাদের পড়ায় তারা কি টাকা পাচার করে না? হুম। বাংলাদেশে তো আপনি প্রত্যেকটা মানুষ, আপনি যে দেশে মিশেন ডানে ভাবে আত্মীয় স্বজন বন্ধু সবাই সবার ঘরে ঘরে তো বাচ্চাদের পড়াচ্ছে, করতেছে না টাকা পাচার? যারা ধরেন কোনো না কোনো ভাবে কিছু প্রপার্টি কেনে, টাকা পাচার করছে না? যারা এই যে রাস্তায় নেমে উৎসব করেছে আপনার 5 তারিখে গুলশান বনানী বাড়িধারা এই এলাকায়, এদের সবাইকে আপনি খোঁজ নেন, আপনি কোনো না কোনো অঙ্কের টাকা পাচারের কাহিনী পাবেন। কাজে টাকা পাচারের যে বিষয়টা, এটাকে এমন ভাবে ব্যাখ্যা করা হয়, এই ব্যাখ্যার মধ্যে কিছু গলদ আছে বাংলাদেশে, কিন্তু যখন হাজার হাজার কোটি বুঝছেন? টাকা বা লক্ষ কোটি টাকার মতো শোনা যায় এবং এই তার তথ্য ভিতরে আপনি কোনো কোথায় পেয়েছেন, স্পষ্টতা আমরা কোথায় পেয়েছেন? সরকারের কাছ থেকে পাই না, তখন তো মানে খুব কি অস্বাভাবিক আমাদের মধ্যে এই ধারণাটা তৈরি হওয়া? হ্যাঁ অস্বাভাবিক, কারণ আপনার খোঁজ নেন না, আপনার যেটা শোনা যায় সেটা শুনে খোঁজ তো আপনারা আপনারা দিতে ওইটার উপর পারেন না। ভিত্তি আমরা করে, যখন সরকারে ছিলেন আমরা জিজ্ঞাসা করেছি কত যেটা টাকা পাচার যে হয়েছে, যে জিনিস এসালাম শোনেন, কত টাকা যে পাচার করেছে সেটি তদন্ত যে পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো, মানে কিভাবে আমরা জানবো? যে আমাদের পক্ষে তো জিনিস শোনেন, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি জানানো হবে কি করে আপনাকে? মানে আপনি এক্সিস্ট কি করতে বলছেন হবে যে তো। আওয়ামী লীগ আমলে যে পাচার করার বিষয়টি বা মোটা বড় বড় অঙ্কের টাকা পাচার এগুলো আসলে সত্যি না? আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টাকা পাচারটা এত ওয়াইড স্প্রেড, গোটা বিশ্ব জুড়ে যেভাবে হয়, সব দেশে কিন্তু টাকা পাচার হয়। আপনি এই যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা দেখেন না, এখানে প্রথম 10টার হুম। মধ্যে কোন দেশের নাম আছে জানেন? না, প্রথম আমি জানি। 10টা দেশের মধ্যে, এর মধ্যে আপনি রাশিয়াকে পাবেন, চায়নাকে পাবেন, ভারতকে পাবেন, ব্রাজিলকে পাবেন, সাউথ আফ্রিকাকে পাবেন, মালয়েশিয়াকে পাবেন, ইন্দোনেশিয়াকে পাবেন। বাংলাদেশ এখানে 23তম দেশ। এখন বিষয়টা হচ্ছে এই যে টাকা পাচারের বিষয়গুলি, এটা একটা গ্লোবাল ফেনোমেনা। হুম। পৃথিবীর কোনো দেশ কোথাও এমন কোনো ম্যাজিক আবিষ্কার করতে পারেনি যেটা দিয়ে এটাকে আটকাতে পেরেছে। সেইখানে প্রবলেমটা গ্লোবাল, আর আপনি এমন ভাবে আলোচনাটা করেন, আপনি মানে আপনি না শারমিন, আমি হুম। ওভারঅল বলছি, যেন এটা একটা ইউনিক প্রবলেম শুধু বাংলাদেশের, আর শুধু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এটাকে ঠেকাতে পারেনি। তাহলে আর তারেক দুনিয়ার রহমানের টাকা সবাই, ফেরত আনা নিয়ে আপনারা এত সব কাহিনী কেন বলছেন? বলছি কেন তাহলে, কেন বলছি, ইস্যুটা হচ্ছে যে গ্লোবালি যে এই যে প্রবলেমটা যেটা সবাই ফেস করছে, সেটা আমরা ফেস করেছি। তারেক রহমানেরটা নিয়ে কেন এত কথা বলি, কারণ রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকে আপনি যদি টাকা পাচার করেন দেন ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেটা আপনি প্রমাণ করেন। আমি তো দাবি করছি আওয়ামী লীগের কেউ টাকা পাচার করেনি, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কেউ টাকা পাচার করে না। যদি করে আপনি প্রমাণ করে দেন, করে তাকে শাস্তি আওতায় আনেন, টাকা ফেরত নিয়ে আসেন, আমি তখন বলবো যে হ্যাঁ তাকে সাজা দেন, হুম। তাই না? কিন্তু এত ভেগলি এগুলো নিয়ে ডিসকাস করা যে হয়, আপনি আমাকে এসালাম বলেন কত টাকা যে পাচার করেছেন সেই বিষয়ে কি আপনাদের কাছে তথ্য আছে? ছিল? আমার কাছে নাই, আমার কাছে নাই, এগুলো নিয়ে শুনি, কোনো এভিডেন্স আমি পেলাম না কারো কাছে। কখন কেউ আমাকে তথ্যপত্র এবং প্রমাণ সহ দিতে পারলো না যে এত টাকা লন্ডার্ড হুম। হয়েছে, পাচার যেমন হয়েছে এখান পিকে থেকে, হালদার, এই এবং প্রশ্নটা আমি দেখাতে পারলো বহুবার না। করেছি, কত টাকা পাচার করেছেন? আমি ঠিক এক্সাক্ট তথ্য কখনোই পাইনি, কিন্তু পিকে হালদার তথ্য আমিও টাকা পাচ্ছি পাচার না, করেছেন। এক্স্যাক্টলি, কিন্তু এক্সাক্ট তথ্য এভিডেন্স সহ কেউ দিতে পারে না, সব সরকারের বায়বীয় কথা দায়িত্বে বলে যারা এগুলো থাকবেন নিয়ে। তাদের তো এই এভিডেন্সটা দেবার কথা। পাচার যে তো করেছেন সেটি এখন তো তো নিশ্চিত, তার বিরুদ্ধে প্রসিডিং তো হচ্ছে। এখন না, আপনি কি করে জানেন নিশ্চিত? প্রসিডিংস হলে নিশ্চিত, প্রমাণ ছাড়া আপনি তো অভিযোগ আসলে তো নিশ্চিত হতে পারেন না। এখন আমার কথা হলো যে আচ্ছা আমরা তো এখন সরকারে নাই, ধরেন আমরা দিতে পারি না, এখন দেখ এখন কি দিতে পারছে? হুম। এখনো তো বায়বীয় কথা বলছে। এখন জি। যারা দায়িত্বে আছে ওরা এখন ইন্টারভিউ দিয়ে আগে যে যেমন সুশীল সমাজের পক্ষ থেকে কথা বলতো ওরকম কথা বলছে। ওয়াই ডোন্ট দে গিভ আস দ্য এভিডেন্স? এভিডেন্স দিয়ে কথা বলুক যে এত টাকা এই পদ্ধতিতে বাংলাদেশ থেকে ওই জায়গায় এই লোক নিয়ে গেছে, এটা তো করা সম্ভব। হুম। আপনি দরকার হলে যেখানে গেছে সেই দেশের সংস্থার সাথে কথা বলেন। হুম। জি। আমার এই কথা এই হলো প্রশ্নটা সিম্পল, আসলে আপনাদের আমার কথা সরকারের হলো কি আমলেও আমরা জানেন? করেছিলাম যে কারা কত টাকা পাচার করছে, কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক সঠিক উত্তর আমরা তখনও আসলে তো ঠিকভাবে এরাও পাই তো নাই। দিচ্ছে না।
যারা অভিযোগ করে আসছে তারা তো দিতে পারছে না, তার মানে আপনার কি মনে হচ্ছে, তার মানে এটা আসলে দিতে, এগুলো নিয়ে যত বড় বাগাড়ম্বর হয় কথা হয়, সত্যিকার অর্থে বিষয়টা ওরকম না। জি, এবং আপনাকে সত্যিকার এটাও আমি তথ্যটা বলি, যদি গত আমরা জানতাম মোহাম্মদ আরাফাত, তাহলে হয়তো এত বাগাড়ম্বরের সুযোগ থাকতো না। মানে আমাদের তথ্য ঘাটতি হয়তো এত আপনাকে বাগাড়ম্বরের যে কারণ। যে জিনিস আপনাকে আবার বলি, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি কি করে দিবেন? যে জিনিস এক্সিস্ট করে না কিভাবে দিবেন? পৃথিবীর কোন দেশ, আপনি একটা দেশের নাম বলেন না যেটা আপনি বাংলাদেশে আমার কাছে চাচ্ছেন, যে এক্সাক্ট ফিগার দিতে পেরেছে হুম, যে এত টাকা এই বছর তাদের ওখান থেকে পাচার হয়েছে। চায়না দিতে পেরেছে, একদলীয় শাসনের একটা দেশ। ভারত দিতে পেরেছে, একটা রিলেটিভলি বেটার ডেমোক্রেসি। রাশিয়া দিতে পেরেছে, সাউথ আফ্রিকা দিতে পেরেছে, ব্রাজিল দিতে পেরেছে। তো কেউ যেটা পারে না সেটা আপনি আমার কাছে দাবি করেন। গোটা বিশ্বে যা কিছু হচ্ছে সেটা আপনি বলেন যে আপনার শুধু এটা পৃথিবীর প্রবলেম না, শুধু আপনার প্রবলেম, আপনি কেন সলভ করছেন না? হুম। মানে আমার কাছে জাদুর কাঠি থাকতে হবে হ্যাঁ, এই ধরনের যে তার মানে সমস্যাগুলি এমনটি তো তো তৈরি নয় করে। মোহাম্মদ আরাফাত যে পারে না বলে এটি সত্যি না যে আসলে পাচার হচ্ছে না, কারণ আপনারাও স্বীকার করেছেন, সরকারের মধ্য থেকে বলা আমি হয়েছে যে বলছি, হ্যাঁ এটি নো নো নো, সমস্যা যে টাকা এক্স্যাক্টলি পাচার হচ্ছে। এক্স্যাক্টলি পারে না বলে সত্যি না সেটা বলছি না, আমি বলছি যে বাড়িয়ে ফুলিয়ে ফেপে যেটা বলা হয় সেটা অসত্য। জি, বাট বাংলাদেশ থেকে টাকা পাচার হয় না এটা তো আমি বলছি না, জি, আমি তো বললাম জি, যে আপনিও করেছেন 2 টাকা হলেও পাচার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বিদেশে যায় হুম, কিছু না কিছু পাচার হয়। এবং যাদেরই ধরেন সেকেন্ড হোম আছে, এই যে আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাবেন, টাকা পাচারটা কি, আপনার যে অ্যামাউন্টটা বেঁধে দেওয়া আছে তার উপর দিয়ে এক্সট্রা যেটাই নিচ্ছে সেটাই পাচার হুম, কিন্তু। তো ওভারঅল যে পাচারের যে হিসাবটা, পাচার হয় না একবারও আমি বলি নাই। জি, জি, আমি বলছি এটা যে পদ্ধতিতে যেভাবে হচ্ছে হুম, সেটা কিন্তু ওইভাবে বের করা মুশকিল, জি, এক। আর দুই জি, হচ্ছে জি, আসলে মানে দুই রাজনৈতিক টাকা পাঁচ কারণে। টাকা পাচার হলেও পাচার, আবার বড় বড় লক্ষ মানে লক্ষ কোটি টাকা পাচার হ্যাঁ, হলেও পাচার, কিন্তু লক্ষ কোটি কারা পাচার হ্যাঁ, করছেন সেটির তথ্যই আমরা মূলত সব হ্যাঁ, সময় জানতে চেয়েছি। সেটি হ্যাঁ, আমরা তখনও জানতে ওই পারিনি, ওইটা এখন ওইটা একটা। ওইটা ওইটা জানতে পারেন না কারণ ওইটা সত্য না, ওইটা এক্সিস্ট করে না। আমি সেটাই বলছি যে যখন 2 টাকা 5 টাকা করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক পাচার করে ওটা লক্ষ কোটি হয়ে যায় কিন্তু একটা দেশ থেকে। কিন্তু আপনারা যখন ফিঙ্গার পয়েন্ট করেন, এটাকে পলিটিসাইজ করে হুম। কিছু লোককে দিয়ে বলতে চান এত লক্ষ কোটি টাকা পাচার করেছে, এস তখন আলমের এটা বের করা যায় না। মালিকানাধীন ইসলামী ব্যাংকগুলো ফাঁকা হয়ে গেল, মানে হুম। তথ্য আমরা জানি না সবকিছু বলে এই ঘটনাগুলো হয়নি তেমন ব্যাংকগুলি তো না। ব্যাংক যে ফাঁকা হয়ে গেল, আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন, সেটার সাথে মানি লন্ডারিং এর কি সম্পর্ক, অর্থ পাচারের? মানে এই টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো কোথাও না কোথাও তো গেছে। না না, এই গেছে, এই জন্য কি আপনি পাচার হয়ে গেছে বলতে পারেন উইদাউট প্রুফ? 2008 সালে মোহাম্মদ আমেরিকাতে। আরাফাত, আপনিও তো এটি বলছেন না যে পাচার হয়নি টাকা, হয়তো টাকার অ্যামাউন্ট নিয়ে হয়তো আপনার আলোচনা বা তর্ক বিতর্ক থাকতে পারে। পাচার হয়েছে, পাচার আপনারা ঠেকাতে পারেন নাই, এবং আমি সেটা মোটা বলছি অঙ্কের যে টাকা পাচার হয়ে গেছে বলে তখন আপনারাও স্বীকার করেছেন। আমি আপনার কথা বলছি না, আপনাদের মন্ত্রীরা বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা অন্যতম বড় সমস্যা। আমি যেটা বলছি যে গোটা বাংলাদেশ থেকে বাংলাদেশের সকল মানুষ যারা দেশে বিদেশে যায় ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকেরই এখানে পার্টিসিপেশন জি, আছে অর্থ পাচারে। নিশ্চয়ই, আর এটাকে পলিটিসাইজ করার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই, কিন্তু আর দুই এই টাকার এইসব হাজার কথাগুলি কোটি বা কিন্তু খুব লক্ষ কোটি, সেই সংখ্যাটা নিশ্চয়ই না, সমান না। এইটাই যাই তো হোক, বলছি, এইটাই তো হচ্ছে। হ্যাঁ, হাজার কোটি লক্ষ কোটি প্রমাণ আপনার কাছে নাই কিন্তু আপনারা নাই, বলতে থাকেন নাই, আমার নাই। কাছে প্রমাণ নাই। এবং এটা এক্সিস্ট, প্রমাণটা করার এবং জন্য এটা সরকার আমাদেরকে এবং সেই তথ্য প্রমাণ আমরা সরকারের কাছ থেকে এবং গিয়ে পাই না। এবং সেটা এক্সিস্ট করে না বলে পান না, সেটা এইটাই আমি বলছি। আপনার যাক, কিন্তু একই কোয়েশ্চেন আপনি বারবার আচ্ছা, এই করছেন, আমি প্রশ্নে আর উত্তর না দেওয়ার যাই, পর। মানুষ এটা আসলে হুম, বিচার করবে যে তারা তাদের বাস্তবতা হুম, থেকে তারা কিভাবে চিন্তা করে। যেহেতু আসলে আমাদের কারোর কাছে এই বিষয়ে প্রমাণ নাই, আমি দেখাতে পারবো না যে আসলে এত টাকা পাচার হয়েছে, এ পাচার করেছে। আমি আপনাকে দাঁড়ান, এটা নিয়ে লাস্ট একটা কথা বলে নিই। বলুন। আমি সিম্পল একটা কমন সেন্স থেকে বুঝিয়ে দিই। 15 সাড়ে 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, রাইট? যে ডেভেলপমেন্টটা হয়েছে, আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন তো, আমাদের ডেট টু জিডিপি রেশিও কত আমি এক্সাক্ট এখন বলতে আমাদের? পারবো না। আচ্ছা আমি বলি, এটা বলতে, এটা এই জিনিসগুলো না জানলে হ্যাঁ, বাকি জিনিসগুলো বোঝা মুশকিল। আমি একটু আপনাকে, বলে দিই, হ্যাঁ, ডেট টু জিডিপি রেশিও হচ্ছে আমাদের 36%। অর্থাৎ বাংলাদেশের যে টোটাল সম্পদ সেটার সাপেক্ষে আমাদের মানে টোটাল ডেট, এক্সটার্নাল ডেট অ্যান্ড ইন্টারনাল ডেট মিলে এটা যে পরিমাণ, সেটা 36% অফ দ্য টোটাল জিডিপি সাইজ। এইটা 15.5 বছর আগে কত ছিল? 15.5 বছর আগে 36ই ছিল। তার মানে আমরা কিন্তু মোটেও আমাদের লোন বাড়াইনি। আমরা 15.5 বছরে আমাদের সম্পদ যেটা বাড়িয়েছি তার সাপেক্ষে পার্সেন্টেজ একই আছে। কিন্তু দেখেন এরা কিন্তু বলে আসছিল যে আমরা লোন করে দেশকে ডুবিয়ে দিয়েছি, অথচ অর্থ উপদেষ্টা কিছু নাই কিন্তু বলেছে না আমাদের হুম, জিডিপির তুলনায় লোন যেটা বেশি না, রাইট? হুম, তো আমার কথা হলো এটা যে আমরা বাড়াইনি, এট দ্য সেম টাইম যে ডেভেলপমেন্টটা করেছি 15.5 বছরে, এটা কি বাতাস দিয়ে হয়ে গেল? আপনারা যে অ্যামাউন্টটা বলা হয় যে $1 বিলিয়ন, আরে বাংলাদেশের টোটাল জিডিপি সাইজ কত ছিল বলেন 2009-এ? $93 বিলিয়ন। শেখ হাসিনা যখন 5ই আগস্টে ক্ষমতা ছেড়ে যায় তখন আমার বাংলাদেশের জিডিপি সাইজ $468 বিলিয়ন। আর আপনি বলছেন 15 বছর নাকি $250 বিলিয়ন পাচার হয়ে গেছে। এটা অ্যাবসার্ড কথা।
আপনার এর উত্তর কিভাবে আপনি দিবেন যেটা এক্সিস্ট করে না? সেজন্যই তো আমি বলছি এটা কি পসিবল। তার মানে বাংলাদেশ 15 বছরে $93 বিলিয়ন থেকে $468 বিলিয়ন সম্পদ বাড়িয়েছে, এর উপর আরো 250 বাড়িয়েছিল যেটা পাচার হয়েছে। তো এটার উত্তর আপনি কিভাবে দিবেন এসব অ্যাবসার্ড কথা? তো আমার কথা হলো যে আপনি ডেভেলপমেন্টটা কি বাতাস দিয়ে করলেন? এত টাকা যদি বের হয়ে যায় তো ডেভেলপমেন্টটা কি করে হলো? জিডিপি সাইজ $468 বিলিয়ন কি করে তার হলো? মানে এই এই উত্তর আপনি দেন। তথ্যগুলোর মধ্যে অনেক কিছু ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এগুলো করা হচ্ছে। অনেক ফুলে আমি এটাই বলতে যাচ্ছি শারমিন, আবার এসে বলি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় না, একবারও আমি বলিনি, এখনো বলছি না, অবশ্যই হয়। পৃথিবীর সকল দেশ থেকে কম বেশি হয়, কিন্তু অতীতের তুলনায় বাংলাদেশ থেকে গত 15.5 বছরে বলেন কম হয়েছে। এখন ফুলিয়ে ফাঁপিয়ে এটা বলে, এটাকে পলিটিসাইজ করে বলে, মিথ্যাচার করে বলে, ওইটার উত্তর দেওয়া সম্ভব হয় না। ভাই এত টাকা করছে, যেটা হয়নি সেটা কিভাবে দেওয়া যাবে? আমি সেটাই বলার চেষ্টা করছি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। এটা নিয়ে আসলে আর খুব না আগাই, যেহেতু একদম কত টাকা কিভাবে পাচার হয়েছে সেরকম তথ্য প্রমাণ আপনি আসলে আমি আমি আপনাকেও দিতে পারবো না বা আপনিও বলতে পারবেন না। আমি আসি, এই যে আন্দোলনটা হয়ে গেল, জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান নামে পরিচিত, যারা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা আসলে সামনে দেখা গেছে, তারা এটাকে বলছে বিপ্লব। সরকারের পক্ষ থেকে এটা গণ অভ্যুত্থান, সুশীল সমাজের অনেকেই ব্যাখ্যা করছেন এটি গণ অভ্যুত্থান। আপনারা এটিকে আসলে কিভাবে দেখেন বা কি বলবেন? আমরা এটাকে দেখে মানে এখানে একটা বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল নিশ্চয়ই, এবং সেটার সাথে সাথে ধরেন আমাদেরও কিছু ভুল ভ্রান্তি ছিল সিদ্ধান্ত গ্রহণে এবং বিভিন্ন কিছু ডিলে হওয়া এবং এই ষড়যন্ত্রের গভীরতা বুঝতে না পারা। তো এখানে আমি দেখি পুরো জিনিসটা অনেকটা আমাদেরই ব্যর্থতার আউটকাম হিসেবে হয়েছে। একই সাথে আমি মনে করি যে বড় ধরনের যে ষড়যন্ত্রটা হয়েছে, এবং এখানে শুধুমাত্র ধরেন ষড়যন্ত্রের কিন্তু অন দ্য গ্রাউন্ডে যে অনেকগুলো কিলিং যেটা হয়েছে সেগুলো শুধু না, মানুষের আবেগকে যাতে উস্কে দেওয়া যায়, মানুষকে যাতে আমাদের এগেনস্টে প্রচন্ড ভাবে বিগড়ে দেয় যায়, এগুলোর জন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা হচ্ছে। আজকে আমি দেখছিলাম, আমি নিজেও একটা পোস্ট দিয়েছি, একটা ছাত্র বলছে যে সে নাকি এই পুরো আন্দোলনের প্রথম শহীদ, এবং সেটাই ছিল টার্নিং পয়েন্ট সে আন্দোলনের। এবং তার এই সে যে শহীদ হয়েছে এটা এখনো নাকি সে বিভিন্ন পেজ থেকে দেখে, মানে 200 মিলিয়ন 300 মিলিয়ন আপনার শেয়ার এবং ভিউ, কিন্তু সে কিন্তু মারা যায়নি, সে কিন্তু আহত ছিল এবং পরে সুস্থ হয়ে ফিরে এসেছে। অথচ তার মৃত্যুর ঘটনার উপর ভিত্তি করে একটা বিশাল টার্নিং পয়েন্ট ক্রিয়েট করা হচ্ছে এবং সে নিজেই দাবি করছে, এটা আমি আজকে পোস্ট দিয়েছি। তো এই ধরনের অনেক ম্যাটিকুলাস প্ল্যান করা হয়েছিল, যেটা আমরা মনে করি যে শব্দটা আপনারা শুনেছেন, এবং করে আমাদের বিপক্ষে মানুষের মনকে বিষিয়ে তোলার একটা অপচেষ্টা নেওয়া হয়েছিল। আর আমাদের ব্যর্থতার জায়গাটা যেটা ছিল আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে এটা আমরা এটা গভীরতাটা বুঝতে না পারে, এবং এইখানে আরেকটু অন্যভাবে সিদ্ধান্ত নেওয়া যদি করা যেত, যেটা হয় না যে চোর পালালে তো বুদ্ধি বাড়ে। তো এখন আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় এটা এভাবে না করে ওভাবে করলে ভালো হতো, জি, কিন্তু আমাদের এরকম জায়গায় নিয়তের কি মধ্যে মনে হয় কোনো আপনি যেটি বলছেন যে আবেগকে কাজে লাগানো, মানুষের আবেগকে কাজে লাগানো বা মানুষের মনকে বিষিয়ে তোলা, একটা বিষয় আমরা যখন মানে গণমাধ্যমের খবরে যেগুলো লক্ষ্য করা গেছে যে আন্দোলনের যে ধারাবাহিকতা, একটার পর একটা ঘটনা ঘটে গেল, মাননীয় প্রধানমন্ত্রী তখন, সাবেক প্রধানমন্ত্রী, তিনি যখন বললেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তিনি বললেন মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী, তাই না? তারপরেই আমরা দেখলাম আসলে রাস্তায় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এরকম স্লোগানে মুখরিত হলো। আমরা শুনলাম আপনাকে চেয়েছিলাম একটু অধিকার হয়ে থামাই গেলাম রাজাকার। শারমিন, মানে এই বক্তব্যগুলো কি আপনাকে একটু থামাই শোভনীয় হয়েছিল? মানে এগুলোই কি মনকে বিষিয়ে আপনাকে তোলার একটা অন্যতম কারণ আপনাকে হয়ে দাঁড়িয়েছিল বলে আপনাদের আপনাকে বিশ্লেষণে পড়ে? আপনাকে একটু থামাই। এই যে আপনি বললেন না তারপরে যে স্লোগানটা হয়েছিল তুমি কি আমি কি রাজাকার রাজাকার, এখানে কিন্তু একটা কারেকশন দেই আমি। ওই দিন রাত্রে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যারা কোটা নিয়ে আন্দোলন করছিল তারা যে স্লোগানটা দিয়েছিল সেটি কিন্তু এতটুকুই ছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এর আগে পিছে আর কিছু ছিল না। ওই দিন রাত্রে যত স্লোগান হয়েছে এই স্লোগানগুলোর ভিডিও ফুটেজ আছে আমার কাছে, এবং আপনারা কেউ যদি ওই দিন রাত্রের কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটার আগে বা পিছু অন্য কিছু আছে, তাহলে আমি আবার আমার রাজনীতি ছেড়ে দেবো। আমি এটা শুনেছি, ঠিক ওই দিন রাত্রি কিনা বলতে পারবো না, কিন্তু কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এইটা পরের দিন, এটা পরের দিন। ওই দিন রাত্রে যখন প্রচন্ড ভাবে সমালোচনা হলো এটা নিয়ে, যখন আমরা প্রচন্ড ভাবে রিয়াক্ট করলাম, আমি নিজে তো শাহবাগে গিয়েছিলাম, আমরা বলেছি যে দেখো ছাত্ররা কোটার চাচ্ছে, কি বলে কোটা বাতিল চাচ্ছে, এটা তো আমরাও চাচ্ছি। ছাত্ররা বৈষম্যের নিরসন চাচ্ছে, বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান, তো আমাদেরও তো অবস্থান বৈষম্যের বিরুদ্ধে। 2018 সালে কোটা কোটা তো পরিপত্র দিয়ে আমরাই বাতিল করছি,
যখন উচ্চ আদালত এটাকে আবার ফিরিয়ে আনলো, তখন এটার বিপক্ষে তো আমরা আপিল করেছি এটাকে বাতিল করার জন্য। কাজেই তাদের দাবির সাথে আমাদের দাবির তো কোনো পার্থক্যই ছিল না। শুধু একটা পার্থক্য, তারা একটা জিদ করছিল আপনাদের এখনই ঘোষণা দিতে হবে একটা কমিশন করে, এটা করা সেটা করা। আমরা বলছিলাম যে এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার হয়ে গেছে, বিচারিক প্রক্রিয়া চলে গেছে, আমরা বিচারিক প্রক্রিয়াতে সমাধান করছি। বাট ছাত্রদের যে দাবি, সেই দাবির পক্ষে আমরা আদালতে ফাইটটা করছি। আমরা কিন্তু ফাইট আদালতে করছি তাদের দাবির পক্ষেই, বিকজ উচ্চ আদালত তো আমাদের পরিপত্রের বিপক্ষে, সরকারের পরিপত্রের বিপক্ষে রায়টা দিয়েছিল। তো আমি যেটা বলেছিলাম যে তাদের দাবির সাথে আমরা একমত, তাদের দাবির পক্ষে আমরা আদালতে ফাইট করছি, তাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। কাজে এখানে কারো তো রাজাকার হওয়ার দরকার নাই এই দাবি আদায়ের জন্য। কিন্তু কিন্তু তুমি কি আমি কি তৎকালীন রাজাকার? প্রধানমন্ত্রী যেটি বললেন, দ্বিমত তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে? মানে না না, ছাত্ররা তো কেউ বলে নাই যে রাজাকারের নাতিপুতিদেরকে কোটা দেন, তাও কি বলা হয়েছিল? কেন এমন বক্তব্য আসলো? না মানে এতে দিয়ে আসলে না না, ওই প্রশ্ন, ওইটা তো একটা ফিগার অফ স্পিচ। হ্যাঁ ওইখানে একটা খেদ যেটা ওনার ছিল যে এই দেশ তো মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে, এবং স্বাধীন করার পরে 75-এর 15 আগস্টের পরে আপনি জানেন কি হয়েছে। দীর্ঘ সময় ধরে মুক্তিযোদ্ধারা কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত ছিল, তাদের পরবর্তী প্রজন্মও কিন্তু সুযোগ সুবিধা বঞ্চিত ছিল। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা সফট কর্নার ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি, এবং সেখানে কিন্তু উনি দলমত দেখতেন না কখনো। মুক্তিযোদ্ধাদের ব্যাপারে ওনার একটা হুম আলাদা বিষয়টা ছিল। তো যখন এই যে মুক্তিযোদ্ধা কোটাটাকে টার্গেট করা হলো, অ্যাজ ইফ এটাই একটা, বা তাদের নাতিপুতিরাও ওই পর্যন্ত যাওয়া হবে কেন বা কি, এই বিষয়টা নিয়ে আসালো, তখন উনি যেটি বললেন যে মুক্তিযোদ্ধারাই তো এদের স্বাধীন করেছে, তাদের জন্যই তো, তাদের আত্মীয় স্বজন নাতিপুতির জন্যই তো আমরা করব, নাকি রাজাকারের জন্য করা হবে? এটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে। উনি একটা প্রশ্ন ছুড়ে হুম দিলেন। অর্থাৎ উনি কিন্তু বলছিল, এটা মোটেও বললেন না যে যারা আন্দোলন করছে তারা রাজাকারের নাতিপুতি। উনি বললেন যে হ্যাঁ, বাংলাদেশে যদি কারোর জন্য কিছু করতে হয়, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যে সরকার, সে তো মুক্তিযোদ্ধাদের জন্যই করবে, রাজাকারদের জন্য তো করবে না। নিশ্চয়ই, কিন্তু কাজে রাজাকারদের জন্য মুক্তিযোদ্ধাদের, করতে চাইলেই বা কি, মানে এই দাবিটাই বা কে করলো যে রাজাকারের নাতিপুতির জন্য করেন আপনি? না না, এইটা দাবির সাথে সম্পর্ক না। মুক্তিযোদ্ধাদের যেভাবে টার্গেট করা হলো, তো সেই, তখন উনি যেটা বুঝাতে চাইলেন যে হ্যাঁ, এটা তো বাই ডিফল্ট মুক্তিযোদ্ধা বনাম মুক্তিযোদ্ধাদের রাজাকার দ্বারা। চলে আসলো কেন? মানে কিছু একটা পছন্দ সেটা না হলে সেখানে রাজাকারের সেটাই তো বিষয়টা আপনাকে চলে আসে। সেটাই তো ব্যাখ্যা করছি আপনাকে হ্যাঁ কেন আসলো। হ্যাঁ প্লিজ। এটা তো আসবেই যে মুক্তিযোদ্ধাদেরকে যখন বলা হচ্ছে যে তাদের কেন নাতিপুতিরা পাবে বা এইভাবে যখন বলা হচ্ছে, তখনই তো উনি বললেন বাই ডিফল্ট যে হ্যাঁ, মুক্তিযোদ্ধাদেরই তো করা হবে, তো রাজাকারদের করা হবে না। এটা তো একটা ডায়ালেক্টিক রিলেশনশিপ আছে তো মুক্তিযোদ্ধার সাথে রাজাকারদের, আছে তো, যে যেদের স্বাধীন হলো এদেশে তো মুক্তিযোদ্ধাদের করা হবে, রাজাকার মানে নাতিপুতি করা হবে না। মুক্তিযোদ্ধা আর রাজাকারের কিন্তু বাইরে আমরা তো অনেক আমি সাধারণ শেষ মানুষ করি, রয়ে গেছি, না তাই না না? আমি শেষ করি, হ্যাঁ অফকোর্স। তো যেহেতু মুক্তিযোদ্ধাদের আলাদাভাবে টার্গেট করা হচ্ছে, সেই জন্য রাজাকার বিষয়টা আসছে। আপনার সাধারণ মানুষ আছেন, আপনাদের কাছে তো প্রশ্নটা করা হলো, এটা আমার প্রশ্ন সবার কাছে। সেই প্রশ্নটাতে উনি ছুড়ে দিলেন, কিন্তু এইটা কারা নিজেদের গায়ের উপরে নিল? কেন নিল? কেন নিতে হবে এভাবে তার বক্তব্যকে মিসইন্টারপ্রেট করে, তার বক্তব্যকে বিকৃত করে, তার এই স্লোগান, আচ্ছা নিল ধরেন, ভুল বুঝলো, আমি বুঝলাম, সেই ভুল বোঝার পরে কি এটা জাস্টিফাইড? আপনি কিভাবে এই ঘৃণিত একটা স্লোগান দিতে পারেন যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার? এবং আপনি সেদিন পুরো সময় ধরে এই স্লোগানই দিয়েছেন, কিন্তু একবারও বলেননি চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, বা তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এটা কিন্তু পরের দিন তারা এটাকে অ্যাড করেছে তাদের এটাকে জাস্টিফাই করার জন্য, কারণ তারা হয়তো পরের দিন বুঝতে পেরেছে যে তারা ঠিক করেনি। হুম। তো তখন তো একটা তারা একটা বুঝতে পেরে একটা ঠিক করলো, টেনশন। কিন্তু প্রধানমন্ত্রী কি বুঝতে পেরে ঠিক করলেন? মানে এর আগে 18তেও হ্যাঁ, যখন কোটা আন্দোলন হয়েছে তখন আমরা প্রধানমন্ত্রী বললেন শুনেছি না। সরকারের পক্ষ থেকে তারা রাজাকারের বাচ্চা এরকম বলা হয়েছে আর কি। তো মানে এই বিষয়টা কি না, বোঝা গেল পরে যে প্রধানমন্ত্রী তারা ঠিক করলো, কিভাবে করলো? এটা তো একটা জালিয়াতির মতন ঠিক করা। হ্যাঁ, নিজেকে রাজাকার দাবি করে পরের দিন এটা ঠিক করে পরে আবার দাবি করা হলো না আমরা তো রাজাকার বলি নাই, এটা আবার এটাকে ঠিক করে বলা যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী তো ব্যাখ্যা দিয়েছেন পরে যে কোন ছাত্রদেরকে, আন্দোলনকারী কাউকে তো রাজাকার বলা হয় নাই। হুম এটা একটা প্রশ্ন ছুড়ে দেয়, একটা ফিগার অফ স্পিচ হিসেবে, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনি ভুল বুঝে ধরেও নিলেন যে আপনাকে রাজাকার বলা হয়েছে, তাই বলে আপনি ওই স্লোগান দিতে পারেন তুমি কি আমি কে রাজাকার রাজাকার? এটা তো দিতে পারেন না আপনি। হুম ঢাকা ইউনিভার্সিটি সে পবিত্র ক্যাম্পাসে, যেখানে 25শে মার্চ রাত্রে হানাদারদের গুলিতে এত শহীদের রক্ত ওখানে আছে, এটা তো আপনি দিতে পারেন না। যাই হোক, তো ওইখানে তো টেনশনটা বাড়লো আমি যেটা মনে করি। তো এখন যেটা হচ্ছে, যাই হোক, এখানে তো মানে এই অনেকগুলি ধরনের টেনশন বাড়ার ভুলভ্রান্তি কারণ বা হয়েছে। আবেগের কারণ, মন বিষিয়ে দেওয়ার যে কারণগুলোর কথা আপনি বলছেন তার মধ্যে এটি একটা কারণ ছিল কিনা, এটি আমি আসলে আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে
মুক্তিযোদ্ধা আর রাজাকার, যেন হ্যাঁ, সাধারণ মানুষ এটা মাঝখানে এটা কোথাও হ্যাঁ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। না, এটা একটা অপরচুনিটি দিয়েছিল। জি। এটা একটা অপরচুনিটি দিয়েছে। সাধারণ মানুষ তো আর কোটার মধ্যে নাই। হুম। কোটা তো আর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে হচ্ছে, কারণ সাধারণ মানুষ তো এখানে আসছে না। সাধারণ মানুষের কাছে তো প্রশ্ন রাখা হচ্ছে, অ্যাড্রেস তো সাধারণ মানুষকে করা হচ্ছে, কারণ সাধারণ মানুষ এখানে আছে। কিন্তু যেহেতু কোটা ইস্যুটা সাধারণ মানুষকে ঘিরে না, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে ঘিরে, যে কারণে যখন ওইটাকে টার্গেট করে তাদের এত কথা, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টাকে নিয়ে আসলেন এবং সাধারণ মানুষের কাছে প্রশ্নটা রাখলেন। এটা বুঝতে মানে ইটস ভেরি সিম্পল একটা ইকুয়েশন এখানে। কিন্তু আমি মনে করি যে এইটাকে ঘিরে একটা একটা অংশ এটাকে অপরচুনিটি হিসেবে নিয়েছে, জি। এবং অপরচুনিটি হিসেবে নিয়ে এটা প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে মানে উপস্থাপন করে এটাকে আবার মানুষ অনেককে উত্তেজিত করার সুযোগ নিয়েছে। এটাও করেছে, এটাও ঠিক। সেটাও আমি আপনার সাথে দ্বিমত পোষণ করবো না। জি। জি। মানে এটি একটা অপরচুনিটি ছিল এই জায়গাতে, আপনি এটুকু বলছেন। এবং তারপরে তারা আসলে নিয়েছে, বড় অপরচুনিটি করে নিয়েছে যখন, তারা। হ্যাঁ, বড় করে যখন ঘটনাটা আরো ছড়িয়ে পড়লো, মানে সেটি হচ্ছে আবু সাইদ হত্যাকাণ্ডের পর, মানে আমি আসলে ঘটনার পরিক্রমার দিকে আসছি, সেখানে জি। সেখান থেকেই আসলে বিশালভাবে ক্ষোভ ছড়িয়ে পড়লো যখন সেই ফুটেজটা আমরা দেখলাম যে কিভাবে নিরস্ত্র আবু সাইদকে উপর পুলিশ গুলি করলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বলছে 15 মিটার দূরত্ব থেকে একবার না একাধিক গুলিতে আসলে রাবার বুলেটে তিনি নিহত হলেন। এবং তারপর মানে প্রথমে হচ্ছে পুলিশ গুলি করলো কেন, আচ্ছা সেটা করলো পুলিশের দায়। তারপরে আসলাম যেই এফআইআর হলো পরে, সেখানে দেখা গেল জামাত বিএনপি শিবিরের নেতাকর্মী এবং অজ্ঞাত 2-3 হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হলো। ময়না তদন্তের রিপোর্টে আসলো যে পুলিশের ছড়া গুলিতেই আবু সাইদের মৃত্যু হয়েছে। তারপরে 17 জুলাই মানে ঘটনার পরদিন মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী তিনি কথা বললেন, তিনি বললেন সরকার অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে, আন্দোলন প্রসঙ্গে অনেক কথা বললেন, কিন্তু সেখানে একবারও আবু সাইদের কথা বললেন না। আপনি কি মনে করেন এই বিষয়গুলো, মানে যেটির কথা আপনি বলছিলেন যে মনকে বিষিয়ে তোলা, আবেগকে কাজে লাগানো, এই বিষয়গুলো, এই প্রশ্নবোধক চিহ্নগুলো কি অনেক বড় হয়ে দাঁড়ায়নি? এগুলোর কি কোনো সদুত্তর আছে? আপনি যে বিষয়টি বললেন না, আপনি মানে পুরো জিনিসটা ব্যাখ্যা করে ওইটার বেসিসে প্রশ্নটা তুলছেন। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী ওই 16 তারিখের পরে কিন্তু জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিলেন, হ্যাঁ। এবং সেদিন কিন্তু উনি কন্ডোলেন্স এক্সপ্রেস করলেন যারা, কিন্তু শুধু আবু সাইদ না, আরো আরো 5 জনের মৃত্যু হয়েছিল, হুম। আপনার যদি মনে থাকে। কিন্তু কারো নাম বলেননি। হুম। হ্যাঁ, এবং ঢাকা কলেজের ছাত্রলীগের একটা ছেলে, তারও সেও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল 16 তারিখেই। হুম। 6 জনের একজন ছিল। উনি কারো নাম বলেননি। উনি কি করেছেন, উনি সকলের পরিবারের প্রতি উনি ওনার শোক প্রকাশ করেছেন, কন্ডোলেন্স এক্সপ্রেস করেছেন, এবং উনি ওনার উদ্বেগের কথা জানিয়েছেন যে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল, হুম। অথচ আমরা তাদের দাবির সাথে একমত হয়ে তাদের জন্য ফাইট করছি। এবং উনি তাদেরকে আশ্বস্ত করলেন যে আদালতের প্রক্রিয়া আমরা তোমাদের দাবি দাবি তোমরা তোমরা স্যাটিসফাইড হবা, তোমরা এটা তোমাদের যেটা চাচ্ছ সেটা তোমরা পাবা। শিক্ষকদেরকে, অভিভাবকদেরকে উনি আবেদন জানালেন যে উনি খুবই উদ্বিগ্ন যেভাবে মৃত্যুগুলি হচ্ছে, প্রাণগুলি ঝরে যাচ্ছে, যে উনি কিন্তু মনে করছেন যে তাদের নিরাপত্তা এবং সিকিউরিটি নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করলেন, এবং তাদেরকে একটা সিকিউরিটির মধ্যে রাখার জন্য উনি আবেদন জানালেন। তো এবং একই সাথে উনি বলে দিলেন যে উনি একটা জুডিশিয়াল কমিটি করে দিবেন এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করার জন্য। তো ওনার পুরো বক্তব্যের মধ্যে তো সব কথাই উনি বলেছেন, কোনো কিছু তো বাদ রাখেননি, প্রত্যেকটা কথা কিন্তু উনি বলেছেন। হ্যাঁ, এখন আমি যেটা মনে করি যে তারপরেও একটার পর একটা ঘটনা এমন ভাবে আনফোল্ড করা শুরু করলো, তারপরে তো 19 তারিখ আসলো। 19 তারিখে যে ঘটনাটা ঘটলো, আপনার সেতু ভবন থেকে শুরু করে, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন থেকে শুরু করে, ডেটা সেন্টার, মেট্রো রেল, এটা মানে যেভাবে, তারপর বিটিভিতে আক্রমণ, ভিতরে ঢুকে আগুন জ্বালিয়ে দেওয়া, ভিতরে লোকজন 200-র উপরে কর্মচারী আটকে গেছিল, তাদের সব আগুনে পুড়ে মারা যাওয়ার অবস্থা হয়েছিল। এই বাস্তবতাগুলি তো একটার পর একটা আসলো, এবং আরো মৃত্যুর ঘটনা হওয়া শুরু করলো। তখন তো উনি ইউনাইটেড নেশনসকে ইনভাইট করলেন ইনভেস্টিগেশন আসার জন্য, মানুষকে আশ্বস্ত করলেন। আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছিল বিদেশি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা, তাদের ফরেন্সিক এক্সপার্ট আনা, আমরা চেয়েছিলাম একটা প্রপার ইনভেস্টিগেশন হোক। কিন্তু এইটা যেভাবে আপনার টেনশনটা ক্রিয়েট করা হচ্ছিল একের পর এক করে, আপনার ক্যাজুয়ালিটি বাড়ানো, মানে মৃত্যুর উপর দিয়ে আরো যত যত মৃত্যু হবে তত ত্বরান্বিত করা যাবে শেখ হাসিনার পতন, ব্যাপারটা ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আমরা যখন মৃত্যুর খবরগুলি আসতো, আমরা কিন্তু পুরা কি বলবো আপনাকে, মানে আমাদের বুকের উপরে এসে ভারী হয়ে পড়তো এক একটা মৃত্যু, কারণ আমরা তো তখন সরকারে, আমরা তো জানি যত ক্যাজুয়ালিটি হবে তার দায় আমাদের। এবং আমরা বুঝতে পারছি যত ক্যাজুয়ালিটি হবে তত
টেনশন বাড়বে, তত কিন্তু মানুষের মন বসিয়ে যাবে। কাজে মৃত্যুগুলি কাদেরকে বেনিফিট করেছে? কারা এই মৃত্যুর উপর দিয়ে আপনার কোটা আন্দোলন থেকে এক দফায় গেল, শেখ হাসিনার পতন নিশ্চিত মৃত্যুগুলো করে, এখন ত্বরান্বিত করে? নিঃসন্দেহে বলা চলে যে এখন যদি এরকম মৃত্যু না হতো তাহলে হয়তো সরকার পতন হতো না, এই সরকার আসতো না। এখন হয়তো এরকম, এক্স্যাক্টলি, কিন্তু যদি এক্স্যাক্টলি। সরকার টিকে যেত তাহলে তো মৃত্যুগুলোতে আপনারাই বেনিফিটেড হতেন, মানে টেকার জন্যই এরকমটা চলতো। না 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 না, আমি বুঝতে পারলাম না আপনার কথাটা। মানে সরকার টিকে গেলে আমরা কি করে বেনিফিটেড হতাম সরকার মৃত্যুগুলোর জন্য? আন্দোলন দমানোর জন্য সরকারকে কিছু কৌশল নিতে হয়েছে। আমরা পুলিশকে গুলি করতে দেখেছি, পুলিশ ভ্যান নো, থেকে লাশ ফেলতে দেখেছি, মানে এই ঘটনাগুলো আমরা ভিডিও, মানে শুনেন, একদম ফুটেজ দেখেছি। বাস্তবতা কি? হাইপোথেটিক্যাল কথা বলতে লাভ নাই। সরকার তো টিকে নাই, হুম। তার মানে সরকার তো পড়ে গেছে। টেকার চেষ্টা তার তো মানে করেছে। না না, সেটা তো অন্য জিনিস, বাট টিকে তো নাই। তার মানে বেনিফিশিয়ারি কে মৃত্যুগুলোর? হুম। আমরা কি বেনিফিশিয়ারি হলাম? আমরা তো হই নাই। বাস্তবতাটা কি? হাইপোথেটিক্যাল এটা হলে কি হতো ওইটা হ্যাঁ নিয়ে আমরা নিশ্চয়ই, কথা কিন্তু বলে লাভ টেকার নেই। চেষ্টায় বাস্তবতা আপনারা হচ্ছে সফল হলে বেনিফিশিয়ারি নো, কে হতো? নো, না না, এটাই তো আপনি হাইপোথেটিক্যাল কোশ্চেন। হ্যাঁ। যদি হতেন তবে কি হতো, এই কথা বলে তো লাভ নাই। আপনারা কখন রিয়ালিটিতে বুঝলেন কি আপনারা হচ্ছে? সফল হবেন না? আপনারা এই কথাটা আমি নিশ্চয়ই সেই পরে 5ই আসছি, জুন বা 16 তারিখে বোঝেন নাই। সেটাতে পরে, সেটাতে পরে আসছি। হ্যাঁ। কিন্তু আমার কথা হচ্ছে বাস্তবে কি হয়েছে। তার মানে মৃত্যুর বেনিফিশিয়ারি কে হয়েছে? আমরা কি হয়েছি? না। আমরা কি হয়েছি? আমরা হইনি। থ্যাংক ইউ। তার মানে এই মৃত্যুর বেনিফিশিয়ারি কে হয়েছে? যারা কোটা থেকে এক দফা আন্দোলনে গেছে, শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করতে পেরেছে এবং আমাদের পতনটা নিশ্চিত হয়েছে, তারাই তো বেনিফিশিয়ারি হয়েছে। এটা তো বাস্তবতা। এবং আপনার এবার হাইপোথেটিক্যাল কোশ্চেনে আসি, যদি ধরেন আমাদের সরকার পতন না করে টিকে যেতাম, তারপরও আমরা বেনিফিশিয়ারি হইতাম না। কারণ যতগুলো মৃত্যু ঘটনা হয়েছে এগুলোর কিন্তু তদন্ত আমাদের করতে হতো। একটা সরকার ক্ষমতায় থাকলে সে দেশের ধরেন যে কোনো বাস্তবতায় একটা রায়ট হলো, যুদ্ধ হলো, যাই হলো, মানুষের মৃত্যু হলো, এটা কি কোনো সরকার কখনো হুম। এটা বেনিফিশিয়ারি হতে পারে? হুম। এটা কখনোই হতে পারে না। কিন্তু ধরেন এটা ধরেন যখন সবসময় হেফাজতে নেগেটিভ। ইসলামের আন্দোলন হয়েছিল তখনও এরকম কিছু প্রাণহানির ঘটনা ঘটেছিল, যদিও সংখ্যাটাকে হয়তো নো, পরবর্তীতে বাড়িয়ে বলা হয়েছে বা নো, একটা বিষয় থাকতে নো, পারে, নো, কিন্তু নো, নো, সেখানে নো, সরকারকে তো এই অবস্থানে যেতে হয়েছে। সরকার তো নো, নো, নো। মানে আন্দোলনকে বিভিন্ন সময় দমন করবার জন্য। হেফাজতে যে ঘটনাটা ঘটেছে ওখানে 4 জনের মৃত্যু ঘটেছে এবং একজনেরও পুলিশের গুলি বা অন্য কোনো লেথাল ওয়েপনে ঘটেনি। হুম। প্রচুর লোক ছিল, সারাদিনে বিভিন্ন জন হিট স্ট্রোক বিভিন্ন কারণে মারা গেছে। 4টা ডেড বডি পাওয়া গেছে, এর বেশি একটা ডেড বডিও কেউ দেখাতে পারেনি। এবং ওখানে কোনো লেথাল ওয়েপেন ইউজই করা হয়নি, সবগুলোই সাউন্ড গ্রেনেড ছিল। এবং যখন সাউন্ড গ্রেনেড দিয়ে ওইটা তাদেরকে ওখান থেকে উঠে দেওয়া হচ্ছিল, ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে শুরু করে বিভিন্ন টিভি লাইভ দেখিয়েছে এটা। হুম। কাজে এটা নিয়ে অ্যাম্বিগুইটি ক্রিয়েট করার কিছু নাই। তারপরে আসলে লাইভ এটা তখন একেবারে বাজে বন্ধও কথা। করতে হয়েছে। একটু আমি একটু সেই জায়গাটিতেও যাই তাকে যে বন্ধ করতে হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে তো পুরো লাইভ করে হ্যাঁ, দেখা গেছে, কোথাও বন্ধ করতে হয়নি কাউকে। এই সময়ে এসে আমাদের যে সবার বন্ধ কাছে করার প্রোডাক্ট। ঘটনাটি হ্যাঁ ঘটলো বলেন। সেই বিষয়ে কি একটু বলবেন? আচ্ছা, আরেকটা কথা একটু শুনে আসি, পুলিশের ভূমিকার কথা। আপনি বলছিলেন যে আসলে বেনিফিশিয়ারি কে হলো আর কে হতো, এই বিষয়ে যেহেতু আমাদের একটা আলোচনা চলছিল, সেই ব্যাখ্যাটা আমি আওয়ামী লীগের অনেকের বা আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ নেতাকর্মী অনেকের কাছ থেকে জানবার চেষ্টা করছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে পুলিশের সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেনের যে ভিডিও ফুটেজটা আমরা দেখেছি 43 সেকেন্ড সম্ভবত বা 47 সেকেন্ডের, সেখানে উনি বলছেন যে গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। এই কথাটা তিনি এই রিপোর্টটা করছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, সেখানে পুলিশ প্রধান দাঁড়িয়ে আছেন, পুলিশের কর্মকর্তারা আছেন। এই ব্যাখ্যাটা আপনারা কিভাবে বলবেন, যেটা আসলে কি হয়? না না, এটা তো আমাদের ব্যাখ্যার কিছু নাই, এটা তো পুলিশই ব্যাখ্যা দিয়েছে। এটা কি আপনার কাছে যায়নি? একটু স্পষ্ট করবেন। আচ্ছা, এটা আপনাকে তাহলে আমি আরো পুরো জিনিসটা আরো পাঠিয়ে দিব রেফারেন্স সহ। এখন ছোট্ট করে বলি, এটা কিন্তু যেটি হয়েছিল যে যে পুলিশদের সদস্যদেরকে ধরে হত্যা করে উল্টো করে ঝুলে রাখা হয়েছিল এবং ঝুলে রাখার পরে যারা এই কাজটা করেছিল জঙ্গি কায়দায়, তারা এখানে ঘিরে রেখেছিল ওই জায়গাটা। হুম। তো ওই যে পুলিশ সদস্যদের পরিবার এবং বাবা মা, তারা যখন জানতে পারে, তারা তখন চেয়েছিল যে তাদের অ্যাটলিস্ট ডেড বডিটা যেন তারা পায়। তখন পুলিশের একটা ট্রুপসকে পাঠানো হয়েছিল ডেড বডি উদ্ধার করার জন্য। এবং তখন এরা এটাকে ঘিরে রেখেছে, একেবারে জঙ্গি। এরা কিন্তু পুরো জঙ্গি, এরা কেউ ছাত্র না, আন্দোলনকারী না, দেয়ার অল জঙ্গি। এবং সেইখানে তারা এই ডেড বডিগুলো উদ্ধার করতে যে যে ঘটনাটা ঘটে তারই একটা বিবরণ উনি দিচ্ছিলেন। এরা যে তো সবাই আপনাকে জঙ্গি, আমি পরে, এই তথ্যটা আপনারা কিভাবে নিশ্চিত হন? এই যে আপনি ওই যে যতটুকু তথ্য পেয়েছেন তার আগে পিছে আরো কি হয়েছিল সেই তথ্যগুলো আপনাকে আমি পাঠাবো, তখন আপনি বুঝতে পারবেন এটা কিভাবে জঙ্গি কিভাবে পেলাম। কারণ যে কায়দায় পুলিশগুলোকে হত্যা করা হয়েছে, যেভাবে হত্যার পরে ঝুলে রাখা হয়েছে, এটা কোনো সুস্থ স্বাভাবিক হুম। মানুষের কাজ না। এটার মধ্যে প্রত্যেকটা তাদের অ্যাকশনে জঙ্গিদের কিছু সিগনেচার আছে, সেই সিগনেচার গুলি ছিল, সেগুলো পুলিশের ব্যাখ্যাতে কিন্তু এসছে, সেইভাবে এটা বোঝা যাচ্ছে। হুম, হুম। এই হচ্ছে বিষয়। আর যে পুলিশ ভ্যান থেকে আমরা যেভাবে দেখলাম লাশ ফেলা হচ্ছে, মানে
খুবই একটা নির্মমভাবে এই কাণ্ডগুলো খুব পুলিশি কাণ্ড, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেশের মানুষের প্রতি স্বাভাবিকভাবে এরকম করার কথা। না না, অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউটলি না। এবং সেই কারণেই তো দেখুন, যখন একটা আপনি আন্দোলন হচ্ছে, কোটা আন্দোলন হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা কথা বলছি, তাদেরকে অ্যাড্রেস করছি, কোর্টের আদালতের প্রক্রিয়ার মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করছি। এর মধ্যে যখন আন্দোলনকে বেগবান করার একটা চেষ্টা আমরা দেখছি, এর মধ্যে ভায়োলেন্স দেখছি, এগুলো দেখছি, আপনার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখছি, জ্বালাও পোড়াও দেখছি, এই বাস্তবতায় যে ক্ল্যাশগুলি হচ্ছে, সেই ক্ল্যাশের ফলে যে ধরনের ক্যাজুয়ালিটি গুলি হচ্ছে এবং মানুষের আবেগকে যে আবার উস্কে দেওয়া হচ্ছে, এই সব কিছু যে হচ্ছে, তার মধ্যে কোন ঘটনাটা কোথায় কিভাবে হয়েছে, কোথায় লফুলি হয়েছে, কোথায় আনলফুলি হয়েছে, কোথায় ন্যায়ভাবে হয়েছে, কোথায় অন্যায়ভাবে হয়েছে, এই জিনিসগুলি বিচার করার জন্যই, এই জিনিসগুলি তো বের করার জন্যই আপনার তদন্ত করতে হবে। সেই জন্যই তো আমরা আপনার জুডিশিয়াল যেটা ইনকোয়ারি যে কমিটিটা আমরা করেছিলাম, জি, সেই কিন্তু এই জন্যই তো মাননীয় তথ্যগুলো হয়তো প্রধানমন্ত্রী ইনকোয়ারিতে অনেক কিছুই জাতিসংঘকে। বেরোয় আসতো, কিন্তু হ্যাঁ, আমাদের সাবেক ডিবি হারুন হিসেবে পরিচিত হারুনুর রশিদ, তিনি একটা ইন্টারভিউ বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতি রাতে মিটিং হতো, ব্রিফিং হতো, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, এনএসআই, ডিজিএফআই চিফরা থাকতেন, পুলিশ প্রধান থাকতেন, তিনিও গিয়েছেন কয়েকটিতে, এবং সেখানে সিদ্ধান্ত হতো কি হলো দিনে, কি হবে, এই বিষয়গুলোতে সিদ্ধান্ত হতো। মানে তখন কি আসলে সিদ্ধান্ত নিয়ে পুলিশ এইরকম ভূমিকায় ছিল? আমি আপনার এই প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি। মানে এই পুলিশকে যে ভূমিকায়, পুলিশের ভূমিকা খুবই সমালোচিত হচ্ছে এখনো পর্যন্ত। শোনেন, আপনাকে একটু বলি পুলিশের ভূমিকা কি হবে। এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই, কিন্তু পুলিশের ভূমিকা কি হবে এটা আইন এবং সংবিধানে বলা আছে। পুলিশ কি করতে পারবে কি করতে পারবে না, এটা নিয়ে আপনার আলাদাভাবে নির্দেশনা দেওয়ার কোনো সুযোগ নেই। কোন পরিস্থিতিতে পুলিশ কি করবে কি করবে না, এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর সকল দেশে হুম। এবং অন্যান্য দেশেও যেমন পুলিশ আইনের মধ্যে অপারেট করে, কখনো কখনো আইনও ভাঙে, তখনই ইনকোয়ারি করে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কাজেই এই আপনি যে রেফারেন্সটা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যে আলোচনা, সেই আলোচনা হতো যে আন্দোলনের নামে সন্ত্রাস এবং ভায়োলেন্সের ম্যাগনিটিউড কত, কি হচ্ছে না হচ্ছে, কিভাবে মোকাবেলা করে, কিন্তু ভূমিকা নিয়ে তো আলোচনা করার কিছু নাই। না, এটা তো নিশ্চয়ই বলা সেই আছে আন্দোলন আইনে এবং মানে মোকাবেলা করার কাজটা তো প্রাথমিকভাবে পুলিশেরই ছিল, হুম, অতএব পুলিশের হুম। ভূমিকা তো নিশ্চয়ই তো সেটাই আলোচনা। বলছি, না না, ভূমিকা তো আইনে বলা আছে, স্ট্র্যাটেজি নিয়ে আলাপ হবে, কিন্তু হুম, ভূমিকা নিয়ে তো আলাপ হবে না। হুম, ভূমিকা তো বলা আছে। আপনি হুম। তো ধরেন কিভাবে একটা তা প্রয়োগ করছে, শান্তিপূর্ণ সেই আন্দোলন, আইনের প্রয়োগটা কিভাবে করছে, ব্যত্যয় হচ্ছে কিনা, সেটাও তো নিশ্চয়ই হ্যাঁ, মানে আলোচনার সেটা জায়গায় তো আসে। ইনকোয়ারি, সেটা ইনকোয়ারির মধ্যে আসবে। হুম। প্রয়োগে ব্যত্যয় হচ্ছে কিনা, এটা আইন ভাঙা হচ্ছে কিনা, এটা ইনকোয়ারিতে আসবে, যে কারণে প্যারালালি জুডিশিয়াল কমিটি করে ইনভেস্টিগেশন করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আপনাকে আমি একটা জিনিস বলি, মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘকে ডেকেছিলেন না? হুম। ডেকেছিলেন কিনা? হ্যাঁ, হ্যাঁ। ডেকেছিলেন তো। তো মাননীয় প্রধানমন্ত্রী কেন জাতিসংঘকে ডেকেছিলেন? আমরা কেন ডেকেছিলাম? আমাদের যদি কোনো কিছু হাইড করার থাকতো, আমরা যদি জানতাম যে আমরা এমন কিছু করেছি, তাহলে আমরা কেন জুডিশিয়াল কমিটি করব? আমরা তো নর্মাল পদ্ধতিতে ইনভেস্টিগেশন জাতিসংঘকে করতাম। আপনারা সহযোগিতা করবেন, মানে জাতিসংঘ পুরো তদন্তটা নো, জাতিসংঘ করবে তেমনটা না। পুরোটাই করবে। আপনি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সাথে এখন কথা বলে জেনে নেন, ওদের সাথে আমার কথা হয়েছে, ওরা হুম। অ্যাকনলেজ করেছে, ইয়েস আমরা তাদেরকে সেই যে ডেকেছি, একটা ব্রিফিং পুরোটাই তারা শুনেছিলাম, করবে। নাইমুল ইসলাম খান ছিলেন, সেই ব্রিফিং করছিলেন, তখন আপনি, আমরা না, আপনি শুনেছিলাম যে এটাকে আসলে। মিস ইন্টারপ্রেট করছেন সেটাকে। আমি আপনাকে স্পেসিফিকলি এখন বলে দিচ্ছি, জাতিসংঘ পুরো তদন্ত করে, আমরা তাদের সহযোগিতা করব, জাতিসংঘ করবে। আচ্ছা। এবং শুধু সেটা না, আপনাকে আরো বলে দিচ্ছি, এই তদন্তে আমরা বিদেশি আরো সংস্থার গুলো থেকেও ফরেন্সিক এক্সপার্ট যারা আছে তাদেরকে আনার কথা ভাবছিলাম। তো উই হ্যাড নাথিং টু হাইড। আমরা চাচ্ছিলাম ইম্পার্শিয়ালি যে যেখানে যার যতটুকু দোষ, সেই জিনিসটা আইডেন্টিফাইড হোক এবং সেভাবে জি। বিচারের মাধ্যমে এটা একটা জাস্টিস হোক। নিশ্চয়ই সেটা এবং আসলে যে কারণে তদন্ত হবে, মাননীয় পরের প্রধানমন্ত্রী, একটা বিষয়, রিপোর্ট আসবে এবং তারপরে হ্যাঁ, ব্যবস্থা হবে, কিন্তু দিনে হ্যাঁ, দিনে যেই হ্যাঁ, ঘটনাগুলো ঘটছে, এটা সরকার দায়িত্বে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, পুলিশের যে ভূমিকা আপনি সেখানে। আপনি দিনে দিনে যে ঘটনাগুলি ঘটছে, সেই ঘটনাগুলো তো দিনে দিনে কন্ট্রোল করতে পারবেন। হুম। দিনে দিনে যে এখানে যত ধরনের ভায়োলেন্স হবে, ধরেন এটা আপনি কিভাবে করবেন বলেন? একটা বিল্ডিং এ আক্রমণ করা হলো, ধরেন সন্ত্রাসী কায়দায়, একটা টেলিভিশন ভবন আক্রমণ করে ভিতরে ঢুকে গেল 500, 600, 700 লোক, পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে 60 জন, কিছু করতে পারছে না, ঢুকে যে আগুন লাগিয়ে দিল, আগুন লাগিয়ে ভিতরে ধরেন আরো 7-8 মানে 50-60 জন লোক আছে কর্মচারীরা, তারা আগুনে পুড়ে মারা যাবে। এই সময় আপনি কি ইনকোয়ারি টিম বসিয়ে তারপর সিদ্ধান্ত দিবেন?
না নিশ্চয়ই এরকম একটা নিশ্চয়ই সিচুয়েশন তাহলে তো একদমই এরকম সিচুয়েশন গুলি তো ছিল, ওইগুলোর জি ভিতর দিয়ে তো যেতে হয়েছে হুম হুম যে ওই মুহূর্তে ওই মানুষগুলোকে বাঁচানোর জন্য কি করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই কাজে সেটা ওই একটা জরুরি বাস্তবতাটা পরিস্থিতি কিন্তু মোকাবেলায় পুলিশকে ভূমিকা রাইট। নিতেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এটি যেমন হুম, একদিকে সত্যি, তেমনি নিরস্ত্র আবু সাইদকে যেভাবে গুলি করা হয়েছে, প্রিজন মানে পুলিশ ভ্যান থেকে যেভাবে লাশ ফেলানো হয়েছে, এই বিষয়গুলো এগুলো এরকমও অনেকগুলো ঘটনা আসলে গণমাধ্যমের সামনে আসে, দুটোই আমাদের সামনে আছে। অ্যাবসলিউটলি। এটা আপনি যে ঘটনাগুলি পরে বললেন সেটারই তো সমাধান হচ্ছে ইনকোয়ারি। সেটার জন্য তো জাতিসংঘকে ডাকা, সেটার জন্য তো বিদেশি সংস্থাগুলোকে ডাকা, এবং সেটার জন্য তো ওদেরকে সাসপেন্ড করা হয়েছে, পুলিশের সদস্যগুলোকে যারা যারা এগুলোর মধ্যে ইনভলভ ছিল। সেটার জন্য তো প্রাথমিক অ্যাকশন গুলো নেওয়া হয়েছে। দেখেন আমেরিকার মতন দেশে পুলিশ কি আইনের ব্যত্যয় ঘটিয়ে ঘটায় ঘটায় অনেক বেআইনি ঘটায়। ভাবে করে না। তো এখন সেইটার তো আপনি গ্যারান্টি দিতে পারবেন না। আপনার কাজ হলো এরকম ঘটনা ঘটলে সেটাকে তদন্ত করে বিচারের আওতায় আনা। সেই কাজে কোন জায়গায় সরকার অনীহা দেখেছে বা স্টেপ নেয়? প্রত্যেকটা স্টেপই তো মাননীয় প্রধানমন্ত্রী সরকার নিয়েছিলেন, কোথাও তো কোনো অনীহা ছিল না। সেটি আসলে মানে একদিন ঘটলো, পরের দিন ঘটলো, পরের দিন ঘটলো, তারপরে সব একসাথে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে আসলে কেন ওই সময়গুলো ঘটনাগুলো ঘটে যাচ্ছিল একের পর এক, কেন সেই তো সময় প্রত্যেকদিন দায়িত্বরত অবস্থায় সরকার প্রত্যেক ঠেকাচ্ছিল না? প্রত্যেক দিনই আপনার মনে হয় প্রত্যেক দিনই ব্যবস্থা নিতে হবে, মানে তদন্ত করে করে? নিশ্চয়ই তদন্ত করে করে ব্যবস্থা নিতে না কিভাবে হলেও করবেন এটা যেন না ঘটে, এজন্য আপনি? নিশ্চয়ই সরকারকে কোনো একটা ব্যবস্থা নিতে হবে, সরকার দায়িত্বে আছে। সেই ব্যবস্থা তো সরকার নিয়েছে। তারা যে বলেছে যে তারা কোটা বাতিল চায়, আমরা তো তাদেরকে অ্যাড্রেস করে বলেছি হ্যাঁ আমরা তো কোটা কোটা বাতিল করছি। তো আমরাই কোটা বাতিল করেছিলাম, আমরাই আবার কোটা বাতিল করার জন্য হাইকোর্টে আমরা সর্বোচ্চ আদালতে অ্যাপেলেট ডিভিশন লড়াই করছি, সেটা ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা তাদের মুখপাত্রদের সাথে বসে আলাপ করেছি না, তাদেরকে আমরা আশ্বস্ত করেছি, সেই ব্যবস্থা তো আমরা নিয়েছি। কোন জায়গায় আমাদের ব্যবস্থা ঘাটতি ছিল? ওই যে বলছিলাম কিন্তু যে তারপরও পুলিশ যদি যে ভূমিকাগুলো আমরা পুলিশকে তারপর দেখেছি। তারপরও যদি আপনি একটা ষড়যন্ত্র অংশ হিসেবে এই ভায়োলেন্স চাপায় দেন এবং মানুষকে মানে মৃত্যুর আপনি ডেড বডি যদি আপনি মানে আরো বাড়াতে থাকেন মানুষ মন বিষানোর জন্য, তখন আপনি কি করবেন? আমরা তো সেখানে ব্যর্থ হয়েছি, আমি সেটা তো আপনাকে শুরুতেই কিন্তু বলে দিয়েছি। জি সেই জায়গাতে তো আমাদের ব্যর্থতা আছে। আচ্ছা, দেখেন এই হুট করে কি ব্যর্থতার মধ্যে খবর আসলো। আরেকটি কারণ মানে যেটি আলোচিত ব্যর্থতা, যেমন একটা পুলিশের ভূমিকার কথা বলছিলাম, ইন্টারনেট বন্ধ ছিল, একটা দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল। 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ, 18 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে গেল একটা দীর্ঘ সময়। জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, দুঃখিত আইসিটি প্রতিমন্ত্রী, তিনি বললেন, কখনো বলছেন ইন্টারনেট বন্ধ করা হয়েছে, কখনো বলছেন হয় নাই, কখনো বলছেন গুজব প্রতিরোধী, কখনো বলছেন ডেটা সেন্টারে আগুন লাগার কারণে। মানে এই বিষয়গুলো নিয়েও তখনই রিপোর্ট হচ্ছিল যে তিনি এক এক সময় এক এক কথা বলছেন। মানে বন্ধ করে লাভ কিছু হয়েছিল? গুজব আপনারা বলছেন গুজব ছড়ানো, সেগুলো তো প্রচুর জেনেছে, মানুষ ভেবেছে যে এই বন্ধ করে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, সেটি এখনো সেই বিষয়টা মানুষের মধ্যে ধারণা একটা মানে গণমাধ্যমে অন্তত পক্ষে এই বিষয়গুলো আসছে। দেখুন এটা আপনাকে আমি স্পেসিফিক্যালি বলি, আহ, সিদ্ধান্ত নিয়ে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল পুরো বাংলাদেশে না, পুরো ঢাকা শহরে না, শুধু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের আশেপাশে কিছু কিছু এরিয়া, সেটা কিন্তু তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী বলেছিলেন। হুম। এবং এটার কারণ ছিল ওই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস কেন্দ্রিক কিছু গুজব ছড়ানোর বিষয় ছিল। এগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের নজির আছে। হ্যাঁ, জ্যামার ইউজ করা, ফোনের যাতে কনজেস্ট আপনার স্টপ হয়ে যায়, বা ইন্টারনেট যখন দেখে যে বিভিন্ন ধরনের গুজবের মাধ্যমে টেনশনটা আরো বাড়ানো হচ্ছে, এসকেলেট করা হচ্ছে, উস্কানো হচ্ছে, যার ফলে আরো আপনার ক্ল্যাশ বা আরো ধরেন হতাহতের ঘটনা ঘটতে পারে, তখন এই ধরনের সিদ্ধান্ত সরকার নেয় আসলে হতাহত কমানোর জন্য। এটা বাড়ানোর জন্য কখনো কোনো সরকার সিদ্ধান্ত নেয় না। এখন সিদ্ধান্ত নেওয়ার পরে তার আউটকামটা ভালো হয়েছে না খারাপ হচ্ছে সেটা অন্য আলোচনা আমরা এখন করতে পারি, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, নিয়তটা যেটা ছিল সেটা কিন্তু ছিল যাতে এটা কমে, টেনশন কমে এবং হতাহত কমে। কারণ যত বাড়বে তত তো আমাদের ঘাড়ের মধ্যে সেটা পড়ছে। এবং পরবর্তীতে যেটা হলো, ডেটা সেন্টার তো সত্যি সত্যি পুরানো হয়েছিল যখন বন্ধ হয়ে গেল চারিদিকে, এটা তো আর সিদ্ধান্ত নিয়ে বন্ধ হয়নি। এবং ডেটা সেন্টার পুরানোর পরে যখন ডেটা সেন্টারটাকে আপ অ্যান্ড রানিং করা হলো, তারপরে দেখা গেল যে ফাইবার অপটিক কেবল যেটা আছে মাটির নিচে দিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো কোথাও কোথাও মাটির উপরে যেতে হয় বিভিন্ন কারণে, যেখানে যেখানে উপরে আছে সেখানে আবার ডিসকানেক্টেড করা পুরানো। তো ওটাকে আবার ঠিক করা হচ্ছে, তারপরে দেখে আবার আপ হয় না কেন, আবার খুঁজে দেখা যাচ্ছে আর এক জায়গায় পুরানো আছে। এরকমও কিছু সমস্যা কিন্তু জেনুইনলি ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি কিন্তু ঠিক তার বলেছেন জন্য যে অনেকে এটা বিশ্বাস করেনি। পুরো দেশে ইন্টারনেট বন্ধ, মানে সেটা হয়তো কোনো জায়গায় জায়গায় ইন্টারনেটের ডিসরাপশন করতে পারে, কিন্তু পুরো দেশে না ইন্টারনেট বন্ধ হয়ে যায় কি করে? না 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 মানে ডেটা না না, সেন্টারে আগুন লাগার সাথে ইন্টারনেট বন্ধ হওয়ার সম্পর্ক কি? এইটা তো তাহলে আপনাকে একজন টেকনিক্যাল এক্সপার্ট থেকে আমি বুঝাতে টেকনিক্যাল হবে। এক্সপার্টদের সাথেও কথা বলেছি, আমি যেটা বুঝেছি ওনাদের সাথে হুম, কথা হুম, বলে যে হুম, হুম। ডেটা সেন্টার চলবার জন্য ইন্টারনেট লাগে, ইন্টারনেট চলবার জন্য তো ডেটা সেন্টার লাগে না।
দ্যাটস নট ট্রু, দ্যাট ইজ নট ট্রু। তাহলে কি তাহলে আসলে তখন ওনারা মোবাইল ভাবছেন অ্যাসোসিয়েশন বা কি যেন একটা, আমি ঠিক ডেটা সেন্টারটা পুরো, শুনেন, ডেটা সেন্টারটা পুরো হ্যাঁ যাওয়ার সাথে সাথে হ্যাঁ, ইন্টারনেটটা ফল করে গেল, কিভাবে কলাপস করলো তাহলে? সেটি কিভাবে সরকারের করলো? সিদ্ধান্ত হতে পারে। নো, নো, সিদ্ধান্ত হয়নি, ওইটা কলাপস করে গেছে। কিন্তু পুরো তারপরে দেশব্যাপী এটাকে ডেটা যখন সেন্টারে আগুন লাগার সাথে সাথে হ্যাঁ, মানে অনিশ্চয়ই অনেক হ্যাঁ, এখন যারা আসলে হ্যাঁ, এই বিষয়ে অভিজ্ঞ তারাও আসলে বিষয়টা দেখছেন। পুরো সে তখন দেশব্যাপী আপনাকে মুঠোফোন আমি বলি। গ্রাহক অ্যাসোসিয়েশন কম- তারা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পরেই বললেন যে এটা আসলে আইএসপি, এবি এবং বিটিআরসি ও দায়িত্বপ্রাপ্তরা ইন্টারনেট নিরাপত্তা গুজব প্রতিরোধে ব্যর্থতার দায় মহাখালী ডেটা সেন্টারের উপর চাপিয়ে দিচ্ছে। এটি তখনই আর কি সেই রিপোর্টটা বলছিলেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি। পরবর্তীতে এই সরকার, অন্তর্বর্তী সরকার গঠনের পরেও আসলে তদন্ত, তাদের তথ্য মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদনে এই বিষয়টি এসেছে। আহ, হ্যাঁ, এবং আমিও একটু কথা বলছিলাম যে ডেটা সেন্টার বন্ধের সাথে আসলে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক সেরকম মানে সরাসরি হতে পারে, ধীর হয়ে যাবে, কিন্তু বন্ধ হয়ে যাবে কেন দেশব্যাপী? না, বন্ধই হয়ে যাবে, বন্ধ হয়ে গিয়েছিল তখন, পুরোটাই তো পুড়ে গিয়েছিল। একটা সেন্ট্রালি ম্যানেজ যে জায়গা থেকে আপনার যে মেইন হাবটা যেখানে থাকে সেখান থেকে আপনি কানেকশন গুলি চারিদিকে দেন, সেখানে যখন জিনিসটা ডিসফাংশনাল হয়ে যাবে তখন ওখান পুরো থেকে দেশে তো তো হবেই। কানেকশন দেওয়া হয় না, ডেটা সেন্টার থেকে তো কানেকশন যায় না মোহাম্মদ আরাফাত। ডেটা সেন্টারে কি থাকে? ডেটা সেন্টারে ডেটা থাকে। শুধু কি ডেটা থাকে? হ্যাঁ, ইন্টারনেট তো এখন আরেক সেখান এখন থেকে এটা আসে, শোনেন, এটা ইন্টারনেট আসে এটা স্যাটেলাইট সমস্যা হচ্ছে থেকে কি, বা সাবমেরিন কেবলের মাধ্যমে। ও, ইন্টারনেট স্যাটেলাইট থেকে আসে, হ্যাঁ, সকল ইন্টারনেট স্যাটেলাইট থেকে আসে, আসার সাবমেরিন পরে কেবলের তারপরে মাধ্যমে আসতে পারে। হ্যাঁ, তারপরে তো ওই কেবলগুলি কোথায় কানেক্টেড থাকে? ডেটা সেন্টার তো আসলে ডেটা রাখবার জায়গা, তাই না? কেবলগুলি মানে এটি সাবমেরিন, আসলে, না না, আমি যদি আপনি কেবল, এক্সপার্টের কথা বলেন, আমি এক্সপার্টের কথা বলি, আমার কথা আমি হয়তো ভালোভাবে ব্যাখ্যা করতে নাও পারি বিষয়টা, আমি যেহেতু এক্সপার্ট হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য, আপনি, হ্যাঁ, জি, এই জন্য মুঠোফোন আমি গ্রাহক বলছি যেহেতু অ্যাসোসিয়েশন আপনি তারা যে সংবাদ বিজ্ঞপ্তিতে আপনাদের সরকার থাকার সময় এই কথাটা বললো, সেটি কি তারা ভুল বলেছে তাহলে? ভুল বলেছেন। এখন ডিপেন্ড করছে আপনি কাদের কথাটা নিবেন। অনেকে তো অনেক কথাই বলেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম। আর ডিপেন্ড করবে, আপনি ধরেন আপনার একটা জিনিস হতে পারে আপনার নিজেরই এক্সপার্টিস আছে, জানা আছে, হ্যাঁ, সো ইউ নো ইট ফ্রম ইউর ওন নলেজ। আর একটা হচ্ছে আপনি ইউ ডোন্ট নো মাচ ভেরি ওয়েল, সেটা আমার ক্ষেত্রে অনেক অন্যান্য অনেক বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। সেই ক্ষেত্রে দুজন কন্ট্রাডিক্টরি কথা বললে আমি তারটা বিশ্বাস করবো, অথবা আমি নিজে এটা ব্যাপারে জেনে শুনে তারপরে বুঝি। কিন্তু এইটা ঠিক না, যেটা আপনাকে যদি কেউ বলে থাকে পুরো ভুল কথা বলেছে, যে ডেটা সেন্টার যেটা মহাখালীতে যেটা আছে এবং ডেটা সেন্টার ভিতরে যে অ্যারেঞ্জমেন্টটা আছে এটা পুড়ে গেলে এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটা যদি কেউ বলে থাকে সে পুরো ভুল কথা বলেছে আপনাকে। ডেটা সেন্টার ডেটা থাকে এটাও যেমন সত্যি, ওইখানে যে অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটা কিন্তু একটা হাব হিসেবে কাজ করলো, কানেক্টিভিটি হাব ছিল ওইটা। সেই কানেক্টিভিটি হাব পুড়ে গেলে কিছু হবে না, এই কথা যদি কেউ বলে থাকে তাহলে পুরো কিছু ভুল কথা হবে না বলেছে। তা হয়তো না, কিন্তু পুরো দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে এটা না। পুরো দেশেই তো যাবে, দেশে শোনেন ইন্টারনেট গুলো কি পুরো ডিসকানেক্টেড, আলাদা আলাদা হবে, বিভিন্ন সোর্স থেকে আসে? এটা তো একটা সেন্ট্রালাইজ জায়গাতে এসে জমে না, কনভার্ট করে না। কাজে এটা নিয়ে আসলে কথা বলে লাভ নাই, কারণ এখানে আপনার খুব ভালো আইডিয়া নাই, এবং হ্যাঁ হ্যাঁ আমার যেটা মনে হচ্ছে যে আপনি ডানে ভাবে কিছু লোকজনের কথা শুনে ওটাকে বিশ্বাস করছেন ফেস ভ্যালুতে নিয়ে, হ্যাঁ হ্যাঁ, তার ভিত্তিতে কোশ্চেন গুলি করছেন। এই জন্য আমরা কিন্তু এটা নিয়ে খুব একটা সলিউশনে যেতে পারবো না। বাট আপনাকে এটার উত্তরটা এভাবেই দেই, যে কারণ আপনার প্রশ্নগুলো হচ্ছে খুব একটা এডুকেটেড না, আমার অ্যান্সার গুলো হয়তো খুব একটা এডুকেটেড হচ্ছে না, বুঝতে পারছি না বলে, কারণ আমি আই এম অলসো নট ভেরি এক্সপার্ট। বাট আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, তখন আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছিল, ওইটা পুড়ে যাওয়ার পরে সত্যিকার অর্থে এটা পড়ে গেছিল, হুম, পুরো জিনিসটা ফেল করলো, এবং আমরা খোঁজ দিচ্ছিলাম কাজ কতদূর আগাচ্ছে, কতটুকু হয়েছে, এটা আপ অ্যান্ড রানিং হচ্ছে কিনা, এবং এটা এই ঘটনাটা ঘটেছিল। তো এটা আমি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। জি। এবং আমার নিশ্চয়ই পরবর্তীতে আমাদের আমরা এই দেখেছি, অনুষ্ঠানটা অনেক টেকনিক্যাল এক্সপার্ট যারা এই বিষয়ে দেখছেন তারাও এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আমার আপনার দুজনের চাইতে ভালো বোঝেন এরকম মানুষ তবে নিশ্চয়ই আমি দেখছেন। আমি কনক্লুশনে এতটুকু বলতে চাই যে যাই করা হয়েছে সেটা করার ফলে হুম, ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা আজকে আমরা জাজ করতে পারবো। কিন্তু ওই সময় যাই করা হয়েছে, ইন্টেনশনটা ছিল যতটা টেনশন কমুক, যতটা ক্যাজুয়ালিটি কমুক, যতটা শান্তি নিয়ে আসা যায়। কোনো ইন্টেনশন ছিল না যেগুলো সবকিছু বন্ধ টন্ধ করে আরো হত্যাকাণ্ড বাড়ানো, কিলিং করা, এই করা, যেগুলো অনেক ধরনের প্রপাগান্ডা গুজব ছড়ায় না অনেকে, হুম, দ্যাট ইজ অ্যাবসলিউটলি মিথ্যা। এতটুকুই আপনাকে আমি বলতে পারি। জি। আপনি আপনাদের ইন্টেনশনের কথাটা স্পষ্ট করছিলেন যে ইন্টেনশনটা আপনাদের কী ছিল। আহ, ঠিক আছে, একটু পরের দিকে আগাই যে এই আন্দোলনের বাইরে, মানে এই আন্দোলনটা না করি, এই প্রশ্নটাই মাঝে মাঝে আসলে জিজ্ঞাসা করি, এভাবে না হয়ে
আওয়ামী লীগ সরকারের যদি পরিবর্তনের মানুষ চিন্তা করে সেটির কীরকম সুযোগ ছিল আসলে? যেমন 14তে একরকম নির্বাচন হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন চলে গেছেন সংসদে, বা ভোট আসলে সেভাবে হয় নাই। 18তে যে নির্বাচন হয়েছে সেখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, সেখানে ওই যে বলে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ফলে দেখা গেছে মাত্র 6টা আসন বিএনপির। সেখানেই একটা সন্দেহের জায়গা, এবং নানান রকম রিপোর্ট সেই সময়েই এসেছে, আপনাদের সরকারের সময়ই এসেছে সেই নির্বাচনটি নিয়ে। 24-এ একটা নির্বাচন ছিল, সেখানেও আসলে মানুষের হাতে বিকল্প ছিল না, আমি ভোট দেই বা না দেই, আওয়ামী লীগে যাবে, সরকার গঠন করবে। তাহলে আসলে মানে আন্দোলন করে বা অভ্যুত্থান করে সরকার পতন না করে সরকার পরিবর্তনের উপায় কি ছিল? এই আন্দোলনটা কি সরকার পতনের আন্দোলন ছিল? একদম শেষে এসে তো এক দফায় হয়েছে সরকার পতন। এটা তো ছিল আসলে কোটার আন্দোলন, তা শুরুতে ছিল। তাই না? তো ঠিক আছে, আমার প্রশ্ন তো সেটাই, যে এই যে কোটার নামে কাভারে এনে তারপরে একটা ষড়যন্ত্রমূলক ভাবে যে এতগুলো মানুষকে হত্যা করে মানুষের মন বিষিয়ে সেটা করা, সেটা তো প্রয়োজন ছিল না। সরকার যদি আনপপুলার হয়, সরকার যদি ইলেকশন রিগ করে, দেশের মানুষ সরকারকে যদি না চায়, আন্দোলন করে সরকার পতন হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেভাবে তো হয়নি, সেভাবে হয় নাই তো। তো আপনার এই যে সর্বশেষ যে নির্বাচন হলো, সেই নির্বাচনের আগেও যে জরিপগুলো হয়েছে, সেই জরিপে কি দেখা গেছে? ইভেন আইআরআই জরিপে দেখা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল রেটিং ছিল 70%। তো মানুষের মধ্যে যদি এই ক্ষেত থাকতো যে প্রশ্ন আপনি করছেন, তাহলে ওনার অ্যাপ্রুভাল রেটিং 70% কি করেছিল? এবং আমি তো মনে করি সর্বশেষ নির্বাচনে যদি সবাই পার্টিসিপেট করতো, তাহলে একটা ভালো নির্বাচন করা সম্ভব ছিল। না, কিন্তু কিন্তু সেটা তো ঘটে সবাই তো নাই। পার্টিসিপেট করে, হ্যাঁ ঘটে নাই, সবাই পার্টিসিপেট করে নাই। এইখানে আমি কিছুটা ব্যর্থতা দায় নিতে রাজি আছি যে আমরা সবাইকে আনতে পারি নাই। আমাদের সেই কনফিডেন্স দেওয়ার ব্যাপারে হয়তো আমাদের সুযোগ ছিল, আমরা সেটা করতে পারি নাই। কয়বার আসলে সেই সেটা ব্যর্থতা? করতে পারলে 14, 18, 24, মানুষ আসলে আর কতদিন অপেক্ষা 14, করবে? 14 ব্যাপারটা তো আলাদা ছিল। 14 ব্যাপারে তো ধরেন ওখানে ইলেকশন আসবেই না, তারা মানে অগ্নি সন্ত্রাস করেছে, হ্যাঁ, যুদ্ধাপরাধের বিচার চলছে, সেটাকে আটকে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল, অনেক কিছু ছিল। কিন্তু সর্বশেষ নির্বাচনে এসে একটা তো উদ্যোগ ছিল, এবং ইলেকশন কমিশনকে শক্তিশালী করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রিফর্মস কিন্তু আমরা করেছিলাম গত 15 বছরে। 82টার মতন রিফর্মস করা হয়েছিল, এবং সেগুলোতে কিন্তু আমরা যদি সকলের কোঅপারেশন পেতাম, একটা ফাউন্ডেশন তৈরি করা যেত ইলেকট্রাল প্রসেসের। সেখানে কিন্তু কোঅপারেশন লাগে, একতরফা আসলে করা যায় না। কিন্তু ওইখানেও কিন্তু আসলে আমরা সবার কোঅপারেশনটা পাইনি। পান নাই। আমরা কিন্তু 18 চেয়েছিলাম নির্বাচনে একটা এসে তারা সিস্টেম। যখন দেখেছে তারা আসলে খুব মানে এটা নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে না, তখন তারা আবার 24-এ কেন যাবে আপনাদের উপর বিশ্বাস করে? দেখেন, 18 নির্বাচনে আপনাকে বলি, এখানে অবশ্যই আমাদের দিক থেকে অনেক ভুল ভ্রান্তি এবং ব্যর্থতা ছিল, এখানে আমি অস্বীকার করবো না। বাট অ্যাট দ্য সেম টাইম 18 নির্বাচনে যে আপনি যেটা দাবি করলেন আপনার প্রশ্নে, যে তারা এসে দেখতে আসছিল, তারা কিন্তু দেখতে আসেনি। 18 নির্বাচনটা তারাও করেনি। 300 আসনে 800 নমিনেশন দিয়ে একটা নির্বাচন হয় না। হ্যাঁ, যাদেরকে আপনি নমিনেশন দিচ্ছেন, দেওয়ার পরে আবার তাদেরকে আপনি ক্যাম্পেইন করছেন না, আপনি পোলিং এজেন্ট দিচ্ছেন না। কাজে ওই নির্বাচন তারা কিন্তু জাস্ট নামকা অবস্থা দেখানোর জন্য এসেছিল, নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য। তো কাজেই একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের দিকের যে ভুল ভ্রান্তি ব্যর্থতাগুলোকে আমি অস্বীকার করবো না, বাট এট দ্য সেম টাইম অন্য পক্ষ থেকেও যে কোঅপারেশন পার্টিসিপেশনের জেনুইন যে দরকার ছিল, সেখানেও কিন্তু সেটারও কোনো আমরা সেজন্য তারা লক্ষণ হারবে, দেখি নাই। সেজন্য তারা হারবে, সেটি তাদের জায়গা। কিন্তু মানে না না, যেহেতু হারবে সরকারে কেন? আপনারা, হারবে কেন? হারবে কেন? ওই যে এখান থেকে আপনারা তো একটা বলছিলেন, বিজয় আপনি নিয়ে বললেন আসা, যেটি তারা যে সঠিকভাবে বিতর্কিত করে নাই করা, নির্বাচনটা। নির্বাচনকে বিতর্কিত করা, এটাই তো যদি লক্ষ্য হয়, তাহলে হারবে কেন? নির্বাচনকে বিতর্কিত করা, আমাদের উপর কিছু দোষ চাপানো, এই জিনিসগুলো তো আপনিও করার বলছিলেন সুযোগ যে থাকে। চাপানোর তো জায়গা না, যেমন ধরুন মানে তখন আপনারা দেখেছেন নিশ্চয়ই, তখন বিবিসির রিপোর্টারে এসেছে, দেখেছেন যে সকালবেলা ভোট শুরু হওয়ার আগেই ব্যালট বাক্স ভর্তি হয়েছে, এরকম কিছু খবর আছে। এইগুলো নানান রকম আছে, সেই তার বাইরে যদি বিবিসির কোন দেখেন যে রিপোর্টে, বিবিসির কোন রিপোর্টে এটা দেখেছেন আপনি? আমি আপনাকে রিপোর্টার লিঙ্কও সেন্ড করে দিতে পারি, বিবিসির কয়েকটা আমি রিপোর্টের। দেখেছি রিপোর্ট, হ্যাঁ হ্যাঁ একটা রিপোর্ট, কয়েকটা রিপোর্ট না। হ্যাঁ, আমি এবং আপনাকে কোথাও ইভেন বিবিসি লিঙ্কও কোন, পাঠিয়ে দিতে পারি, নো, আমি লিঙ্ক আমি বিবিসির, ইনফ্যাক্ট এখানে দিয়ে দিতে পারি না আমার না, শো আমার নিচে। কাছে, আমার কাছে দিয়ে দেন, আমার কাছে তো আছে। কিন্তু আপনি যেটা বলছেন ওই লিঙ্কে তো ওই ঘটনা নাই। কোন ঘটনা? লিঙ্কে যেটা আপনি বলছেন যে বিবিসি রিপোর্টে আপনি দেখেছেন যে ব্যালট বাক্স স্টাফ করা হচ্ছে, রাইট? মানে ভোট শুরুর আগেই রিপোর্টাররা গিয়ে দেখেছেন যে ব্যালট বাক্স ভর্তি। না, এখানে যেটা দেখা গেছে, একটা ব্যালট বাক্স নিয়ে একটা মুভমেন্ট দেখা গেছে, একটা ফুটেজে দেখানো গেছে। এবং যে কেন্দ্রে এই ঘটনাটা ঘটেছে, আপনার কেন্দ্র কতগুলি আছে গোটা বাংলাদেশে হিসাব করেন, পোলিং বুথ কতগুলি আছে আপনি দেখেন। 2,77,000 মতন পোলিং বুথ আছে। যেসব বুথে এই ধরনের টুকিটাকি অ্যানামলিস ছিল, অভিযোগ এসে, সেটাকে কিন্তু স্টপ করে দেওয়া হচ্ছে। ওই বুথ কিন্তু ইলেকশন কমিশন ঘোষণা দিয়ে স্টপ করে দিয়েছে ইলেকশন, ওখানে কিন্তু ইলেকশন হয়নি, ওটা ভোট গণনা হয়নি।
কাজে আমি কিন্তু আপনাকে যেটা বলতে চাই যে এরকম ঘটনা যে কোথাও ঘটে নাই সেটা না, কিন্তু যেখানে ঘটেছে সেখানে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে। কি অ্যাকশন নেওয়া হলো? ধরো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে যে কেন্দ্রভিত্তিক ফলাফল পর্যালোচনা করে 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে অন্তত 1889টি কেন্দ্রে 95 থেকে 99%, 99.99% ভোট পড়েছে। কিন্তু তারপরে তো আসলে কোনো ব্যবস্থা হয় নাই। প্রধান নির্বাচন কমিশনের কাছে বলা হলে তিনি বলেছেন গেজেট হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। না, দ্যাটস নট ট্রু। কতগুলি পোলিং বুথে আপনি বললেন? 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। 213টি কেন্দ্র না পোলিং বুথ? কেন্দ্র, কেন্দ্র মানে বুথ। জি। বুথ, হ্যাঁ। রাইট। কেন্দ্র হ্যাঁ। আর বুথের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এক জি। একটা কেন্দ্রে আবার অনেক বুথ থাকে। হুম, হ্যাঁ। ঠিক আছে। তো টোটাল কতগুলি পোলিং বুথ আছে গোটা বাংলাদেশে? 2,77,000-এর বেশি, ইফ আই এম নট মিস্টেকেন। হুম হুম কাজে আপনি যে 200টা পোলিং বুথে যদি কিছু অ্যানোমালিস থাকে, সেটা কিন্তু গেজেটের সাথে সম্পর্ক না। যদি দেখা যায় যে অন্যান্য সবগুলোতে এইগুলোতে যদি আপনি কারেকশনস করেন, তারপরও মূল নির্বাচনের ফলাফলে পরিবর্তন হবে না, তখন সেগুলো আর করার প্রয়োজন হয় না। কিন্তু তারা এগুলোতে অ্যাকশন আসলে নিয়েছে। কেন্দ্রই রিপোর্ট, একটা জিনিস আসলে বলি, কেন্দ্রই বলা আছে। হ্যাঁ, কেন্দ্রে পড়েছে না শতভাগ ভোট অন্তত না, 1889টি কেন্দ্রে এটা পড়েছে 95 থেকে 99% ভোট। এগুলো বুথ, এগুলো আসলে কেন্দ্র না, বুথ। হ্যাঁ, আপনাকে আমি বলি, নাম্বার ওয়ান হচ্ছে যে এইগুলোতে আমি অ্যাকশন আসলে নেওয়া অনেকগুলো হয়েছে। খবর বলছিলাম, বিবিসি নিউজ আমি বলছি, আমি বিডি নিউজ আমি দেখছি, প্রথম আলো, সবগুলোতেই আসলে আসলে কেন্দ্রই বলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আসলে এটা পোলিং বুথ হবে যতটুকু আমার মনে আছে, বাট আই মাইট বি রং, দেখুন ইউ তারপরে ক্যান তো কোনো চেক ইট। ব্যবস্থা হলো না, আচ্ছা, মানে এখন সেটাই ছোট। বলছি আপনাকে, হ্যাঁ। সেটাই তো আপনাকে বলছি যে নাম্বার ওয়ান হচ্ছে ব্যবস্থা হয়েছে, সেগুলোকে অফ করা হয়েছে। হয়নি, এগুলো গেজেট অফ প্রকাশ করা হয়ে গেছে। হয়েছে। নো 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 নো, লিসেন, এগুলো অফ করা হয়েছে। অফ করার পরে এটাকে আবার ইলেকশন কমিশন লুকায়নি, হাইড করেনি, তারা কিন্তু হুম। ওয়েবসাইটে দিয়েছে, আপনি সেখান থেকে জানতে পেরেছেন। হ্যাঁ। আর গেজেট প্রকাশে যেটা বলছেন, যেটা আপনাকে আমি বললাম, যে যদি ধরেন আপনি 2%, 1-2% এরকম অ্যানামলিস পান পুরো ইলেকশনের, হুম। এটা কিন্তু পুরো ইলেকশনে যত পোলিং বুথ আছে সেটার সাথে হিসাব করলে দেখবেন এটা 1-2% এর বেশি না, 1-2% অ্যানামলিস হয়েছে। আপনি কিন্তু খেয়াল করে শোনেন আমার কথাটা, হ্যাঁ আমি হ্যাঁ, আমি যেটা শুনছি। বলছি। হুম, 1-2% জায়গায় অ্যানামলিস হয়েছে। ইলেকশনের ওভারঅল রেজাল্ট যেটা, সেটাকে এই 1-2% যদি পরিবর্তন না করতে পারে, তখন গেজেট হওয়ার পর এটাকে আর অ্যাকশন নেওয়ার কিছু নাই, থাকে হুম না। এটাই ট্রেডিশন। হুম, আমি কি সেটাই বুঝতে বলছেন পারলাম? যে গেজেট এমন হওয়ার পরে আর কিছু হ্যাঁ, করার থাকে না। প্রয়োজন নাই। যদি দেখা যেত যে 40% বুথে এরকম হয়েছে এবং ইলেকশনের রেজাল্টে একদল জিতে গেছে, কিন্তু এই 40% জায়গাতে যদি অ্যানামলিস ঠিক করা যায়, তাহলে রেজাল্ট ঘুরে যেতে পারে, সেক্ষেত্রে আপনার আবার রি ইলেকশন হতে হবে। কিন্তু যদি দেখা যায় যে আপনার 1-2% জায়গাতে এটা হয়েছে এবং হওয়ার ফলে এটাকে যদি আপনি কারেকশনসও করেন, তারপরও মূল রেজাল্টে কোনো পরিবর্তন আসবে না, সেটা কোনো ইম্প্যাক্ট নাই, তখন এটাকে আর আলাদাভাবে করার প্রয়োজন হয় না বা করা হয় না। আপনি আসলে যুক্তি, এটার এই পিছনে অনেক যুক্তি দিচ্ছেন না, মোহাম্মদ যুক্তি না, আরাফাত। আপনারা যুক্তি তো না, মানেন নাই যখন আওয়ামী আমি লীগ। যুক্তি দিচ্ছি না। হ্যাঁ। শারমিন, জি। শারমিন, আমি যুক্তি দিচ্ছি না। আপনি বাংলাদেশে তো কিছু অ্যাকসেপ্টেবল নির্বাচন হয়েছে, যেগুলো হ্যাঁ নিয়ে আপনারা কোনো বিতর্ক তুলেন না, হ্যাঁ রাইট? হ্যাঁ 91-এ হয়েছে, তারপর 96-এ হয়েছে, 2001-এর কথা বলে, 2008-এ। এই সকল নির্বাচনেও 1-2% জায়গাতে এই ধরনের হ্যাঁ, অ্যানোমালিজ আছে। যারাই পরাজিত হয়েছেন সূক্ষ্ম নির্বাচন, সূক্ষ্ম কারচুপি, নো স্থূল নো নো কারচুপির নো নো নো, ঘটনায়। সেটা না। এটা তো অন্য আলাপে যাচ্ছেন। আমি বলছি অ্যানোমালিজের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়। আপনি যে অ্যানোমালিজ তুলে ধরলেন এই 18 নির্বাচনের, এরকম অ্যানোমালিজ আগের নির্বাচনগুলোতে হয়েছে, যেগুলো অ্যাকসেপ্টেবল, যেগুলো আপনারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। হুম। সেই কিন্তু নির্বাচনে এগুলো তো হয়েছে, অ্যাকসেপ্ট সেই হয় নাই, নির্বাচনে। হুম, হয়েছে এগুলো না আসলে না, দেশে বিদেশে এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। এই আমি এই আমি এই আমি কি বলছি এটা আগে শোনার চেষ্টা করেন। আচ্ছা আমি শুনুন। বলছি যে নির্বাচন অ্যাকসেপ্ট করে নিয়েছেন, সেই নির্বাচনেও এই সব উদাহরণ আছে, যে উদাহরণের কথা এটার ক্ষেত্রে আপনি বলছেন। আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হুম, জি, মানে আপনি সেটাই বলছেন বলতে যে চাচ্ছি। আসলে কোনো নির্বাচনই শতভাগ ত্রুটিমুক্ত হয় নাই, এটা একদমই সত্যি কথা। এক্স্যাক্টলি, একদমই সত্যি কথা। এক্স্যাক্টলি। কাজেই ট্রেডিশনটা হচ্ছে, ত্রুটিটা যদি 1-2% থাকে, তাহলে সেই ত্রুটিটা নিয়ে মানে আর কথা বলার কিছু থাকে জি, না। কিন্তু তারপরে এটা ওই যে যদি বললাম বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ফলটা যেরকম দেখা গেল সেটি তো আসলে খুব, সেটি তো খুব হবার মতো একটা বিষয় না। দেশে বিদেশে এটি নিয়ে প্রশ্ন উঠলো। আমি এটাই বলছিলাম যে ধরেন তত্ত্বাবধায়ক সরকার আনবার জন্য আওয়ামী লীগ আন্দোলন করে তত্ত্বাবধায়ক এনেছে, জামাত তখন যুগপৎভাবে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, এবং তার ফলে তত্ত্বাবধায়ক সরকার আসতে বাধ্য হয়েছে, মানে দিতে বাধ্য হয়েছে বিএনপি সরকার। তারপরে তত্ত্বাবধায়ক সরকারকে যখন বিতর্কিত করবার একটা প্রয়াস ছিল বা ঘটছিল, তখনও আওয়ামী লীগ আন্দোলন করেছে, কোনোভাবেই দলীয় সরকারের অধীনে বা দলীয় ভাবে যেন কোনোভাবে নির্বাচনটা না হয়ে যায়। আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে আস্থায় নিতে পারেনি, বিশ্বাস করতে পারেনি। কেন বিএনপি বা অন্য দলগুলো আপনাদেরকে আস্থায় নেবে? আস্থায় নেবার মতো 14, 18, 24 নির্বাচন হলো, একটাতেও আস্থায় নিতে পারছেন না।
তারপরেও আপনারা এই বিষয়ে কোনো রকম মানে কোনোভাবে এটাকে আমলে নিচ্ছেন না, এটি আসলে কিভাবে যৌক্তিক হতে পারে? ভুল জারি হোক, ভোটাধিকার তো দেশের মানুষের। না, আমি আপনার প্রশ্নটা যেটা করলেন, দেখেন জিনিসটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা কেন হয়েছিল, কোন বাস্তবতায়? 111 এর বাস্তবতায় বাতিল করা হয়েছিল, কারণ পুরো সিস্টেমটাকে করাপ্ট করে ফেলা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার যদি কাজই করতো তাহলে তো 111 হতো না, হতো? কিন্তু তারপর সেই তত্ত্বাবধায়ক সরকারে যে 2000 মানে আপনারা যে 2/3 মেজরিটি নিয়ে আসলেন, সেটা তো একটা মোটামুটি গ্রহণযোগ্য হ্যাঁ, নির্বাচন। হ্যাঁ, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা 2 বছরের জন্য 111 এর সরকার আনলো এবং তারা কিন্তু আরো লম্বা সময় থাকতে চেয়েছিল। তো যখন দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকারের এই ফরম্যাটটা, এক হচ্ছে বিচারপতিদের মধ্যে একটা সমস্যা তৈরি করে, ওই জায়গাটাকে করাপ্ট করছে, দ্বিতীয় হচ্ছে 111 এর মতন একটা ঘটনা তৈরি করেছে যেটা গণতন্ত্রকে হুমকি দিচ্ছে, সবকিছু বিবেচনায় নিয়ে এই করাপ্ট সিস্টেমটাকে বাতিল করা হলো। এবং আপনার যদি মনে থাকে, যখন তত্ত্বাবধায়ক সরকারটা করা হলো তখন কিন্তু বলা হয়েছিল আগামী 3টা নির্বাচনের জন্য করা হবে, কাজে সেই 3টা নির্বাচন কিন্তু হয়েও গেল। তো এখন আওয়ামী লীগ যেটা চেয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের আর প্রয়োজন নাই, দলীয় সরকারের অধীনে হবে, কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে অন্যান্য ডেমোক্রেসি যেভাবে হয় সেভাবে সকল দলকে নিয়ে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু সেখানে আমরা কোনো কোঅপারেশন পেলাম না কারো, যে কারণে আমরা ইলেকশন কমিশনকে শক্তিশালী করার জন্য 82টার উপরে আমরা কিন্তু রিফর্মস করেছি, ট্রান্সপারেন্ট করার জন্য, ফাইন্যান্সিয়ালি সলভেন্ট করার জন্য, ইন্ডিপেন্ডেন্ট করার জন্য। এইরকম আমরা চেয়েছিলাম কোঅপারেশন ফিউচারের আপনারাও তো জন্য। বিএনপি সরকারকে করেন নাই, যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার আনবার বিপরীতে ছিল, আন্দোলন করে আপনারা হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার এনেছেন। রাইট, রাইট, তখন তো তত্ত্বাবধায়ক সরকার করাপ্ট ছিল না, তখন তো তত্ত্বাবধায়ক সরকারের ভুল ভ্রান্তিগুলি এক্সপোজড হয়নি, তখন কিন্তু তো 111 এর ঘটনা ঘটে নাই। তারপরে যখন আপনারা 14 এবং 18-তে দেখলেন যে আসলে বাস্তবতাটা এরকম যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে না, সেটি কারো ব্যর্থতা, কারো অসহযোগিতা, নানান রকম আপনাদের চিহ্নিত কারণে, আপনারা আসলে কি কোনো ব্যবস্থা নিলেন যাতে আসলে এটাকে অংশগ্রহণমূলক? এমনকি সাবেক আমরা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান আমরা মাহমুদ তিনিও বলেছেন বিএনপিকে না আনতে পারাটা, নির্বাচনে না আনতে পারাটা ব্যর্থতা। একের পর এক, একবার হলো ব্যর্থতা বুঝে গেলাম, পরের বার হলো, তারপরে আর কতদিন মানুষ এভাবে আসলে ভোট না দিয়ে অপেক্ষা করবে ব্যর্থতা শুধরানোর জন্য? আপনার এই প্রশ্নের কোনো কিছু বুঝলাম না আমি, কি প্রশ্ন করলেন এটা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। মানে 14-তে মানুষ ভোট দিল না, একটা বাস্তবতা সেই সময়, সেটির কথা আপনি বললেন। 18-তে অবস্থাটা এরকম গিয়ে দাঁড়ালো, বিএনপি মাত্র 6টা ভোট পেল সেখানে, মানে 6টা ভোট না, দুঃখিত, 6টি আসন পেল। 24-এ আবারও সেই একই রকম অংশগ্রহণ হলো না, মানুষ আসলে বিকল্প পেল না কাকে, মানে যাকেই ভোট দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, বিষয়টা এরকম। না, 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 সেটাই তো আপনাকে আমি বলছি যে সেইখানে আমাদের কিছুটা তো ব্যর্থতা আছে, বিএনপি কে বা অন্যান্যদেরকে নিয়ে আসতে না পারা। আমরা চেয়েছিলাম যে একটা ইনক্লুসিভ একটা নির্বাচন হোক, ইনক্লুসিভ একটা ইলেকট্রাল প্রসেস দাঁড়াক, যে ইলেকট্রাল প্রসেসটা আমাদের তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই যাতে আমরা তৈরি করতে পারি। পার্শ্ববর্তী ভারতে হচ্ছে না, পৃথিবীর অন্যান্য ডেমোক্রেসিতে হচ্ছে না, আমরা কেন পারবো না? সেই জিনিসটা আমরা চেয়েছিলাম কিন্তু করতে পারিনি, এবং কোঅপারেশনটা পেলাম না বলেই আমরা আগাতে পারিনি। আমরা কিন্তু একতরফা হবে এই রিফর্মস গুলি করে গেছি, বাট আমরা কোনো কোঅপারেশন পাইনি। আমি তো সেটাই আপনাকে বলছি। তো আমরা ওইটাই করে যাচ্ছিলাম চেষ্টা, কারণ আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের ওই ফরম্যাটটার মধ্যে যখন আহ, আহ, ভুলগুলো এক্সপোজ হয়ে গেল, সেটা তো আমরা যখন চেয়েছিলাম তখন এক্সপোজ হয়নি। আমরা তো যখন চেয়েছিলাম তখন তো এক্সপোজ হয়নি, বা তখন তো বিএনপি সেই রিফর্মস গুলো করে নাই যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও যাতে ইলেকট্রাল প্রসেস দাঁড়াতে পারে। মানে আমরা তো যখন তাতে ভুলগুলো আসলে এক্সপোজ মানুষ হলো ভোট তখন দিতে এটা সরলাম। পারুক বা না পারুক, আপনারা এই চেষ্টাটা না, করেই যাচ্ছেন। না, না, সেটাই, আমরা মানুষকে ভোট দিতে যেতে পারে সেটা ব্যবস্থার জন্যই চেষ্টা করে যাচ্ছিলাম। চেষ্টাই তো করে যেতে হবে, আর কি করব, জি, তাই না? জি, মানে মানুষ আসলে আর কতদিন, 14 18 24-এর পরে আর কতদিন এই চেষ্টাই শুধুমাত্র নজর রাখতো? মানে যখন এই চেষ্টাটা সফল হচ্ছে না মানে তখন কি আপনারা কি, করতে হতো তাহলে, কি করতে হতো? চেষ্টা মানে না করে আর কি করার ছিল? আপনাদের দাবি মেনে যেমন বিএনপি বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আনতে, আপনারাও তো দাবি কিছু না মানতে পারতেন। আপনি তো বারে বারে একই কথা বলছেন। বিএনপি যখন বাধ্য হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার করাপ্ট ছিল না, হ্যাঁ, আমরা যখন বাতিল করেছি তখন এটা করাপ্টেড একটা ফরম্যাট হয়ে গেছে। তো দুইটার মধ্যে কি আপনি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না? তারপরে যখন 14 18, বিএনপি, আচ্ছা আপনারা সত্যি মানে তত্ত্বাবধায়ক সরকার একটা করাপ্টেড ফরম্যাট হয়েছিল, সেখানে অনেক কিছু আমরা আপনি দেখেছি। বিএনপি কে যখন আমরা বাধ্য করেছিলাম তখন কি তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে 111 এর ঘটনা ঘটিয়েছিলাম? না, আমরা না, তো 96 শোনেন, 96 ইলেকশন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার অধীনে। 2001 এসে আমরা কি করেছি? পিসফুলি ক্ষমতা হস্তান্তর করেছি। আমরা কি 111 আসার পরিস্থিতি তৈরি করেছিলাম? আমরা তো করি নাই।
কাজে বিএনপির তো কোনো রিজন ছিল না তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার, কিন্তু আমরা কেন বাতিল করলাম? কারণ তারা তো এই তত্ত্বাবধায়ক সরকারে করাপ্ট করে একদম 111 আসার পরিস্থিতি আমি তৈরি আপনার করলো, এই তাই এই না? পর্যন্ত আমি তো একদমই সেটাই সত্যি, বলছি, মানে এই আমি ওই বিষয়ে একদমই হ্যাঁ, একমত যে তত্ত্বাবধায়ক সরকার আমরা করাপ্ট হতে দেখেছি, কিন্তু তারপরে যখন 14, 18, 24 তিনটা নির্বাচনে একটাতেও আসলে আপনাদের চেষ্টা ঠিক সফল হয়ে যাচ্ছে, মানে প্রশ্নহীন একটা নির্বাচন বা সেই রকম হ্যাঁ, গ্রহণযোগ্য যেটা আগে হয়েছে সফল প্রশ্ন থাকা হচ্ছে না, সত্ত্বেও, এটার মানে তো এই না যে আপনি করাপ্ট সিস্টেমে আবার যাবেন। তো তার মানে ভোট মানুষ দিক বা না দিক আপনাকে আপনারা, না, নো নো নো, তার মানে আপনি নতুন ভাবে চেষ্টা করে যাবেন। আমরা তো বারেবার চেষ্টাটাই করে গেছি, যে মানে কারণে তাহলে আমরা এভাবেই বারেবার আপনাদের রিফর্ম চেষ্টা করে করে গেছি। যাবারই পরিকল্পনা ছিল। না না, আপনি তো একটা জিনিস যেটা যতক্ষণ অ্যাচিভ না করবেন আপনি তো চেষ্টাই করবেন। সেজন্যই আপনি আমি কি প্রশ্ন করবেন? করছিলাম আপনাদের এই চেষ্টার মাঝে মানুষ আসলে সরকার পরিবর্তনটা কিভাবে করতো, সরকার যদি মানুষ চাইতো, মানে আমাদের যে আগের যখন সুষ্ঠু ভোটের ভোট মাধ্যমে, হয়েছে তখন যেমন ভোটের আমরা মাধ্যমে দেখেছি করতো। একবারের পর একবার, একবার আওয়ামী লীগ এলে পরের বার বিএনপি, তারপর আবার আওয়ামী লীগ, তারপর এরকম একটা পালা বদল হয়েছে, পালা বদলের আর উপায় মানুষের হাতে কি ছিল? মানুষের হাতে ভোটই ছিল পালাবদলের উপায়। অংশই তো বিএনপি গ্রহণ যদি করছে না, পার্টিসিপেট করে, মানে যারা না ক্ষমতায় আসলে তারা। এক্স্যাক্টলি, না তাহলে আপনি কি করবেন? এটা দায়িত্ব আমাদের দিতে পারেন না আপনি। একদমই কি পারি না? সবাইকে আপনারা অংশগ্রহণ করতে দায়িত্বে হবে। আছেন, আপনারা নিয়ম বদলাচ্ছেন, আপনারা দাবি মানছেন না, মানে আপনারা চেষ্টা করছেন, যখন চেষ্টাটা আমরা সফল আমরা হচ্ছে না কোনো নিয়ম আপনাদেরও তো উপায় বদলাইনি, বের করতে শোনেন, হবে। আমরা কোনো নিয়ম বদলাই নাই। যে নিয়মটা করাপ্ট হয়ে গেছে সেটাকে বদলে আমরা নতুন নিয়ম এনেছি। সেই নিয়মে যদি সবাই কোঅপারেট না করে, মানুষের ভোট দেওয়ার যে অধিকারটা সেটা যে হুম। ব্যত্যয় ঘটেছে, এটা ঘটেছে, সেই ঘটার পেছনে পুরো দায় আমাদের না। আমি সেটাই বলতে চাচ্ছি, আমাদের যতটুকু ব্যর্থতা আছে সেটা আমরা নিচ্ছি, কিন্তু এখানে অন্যদেরও দায় আছে হ্যাঁ নিশ্চয়ই অন্যদের যারা দায় এখানে আছে, এটা কোঅপারেশনটা অস্বীকার করে না করার কোনো উপায় এখানে। নাই, কিন্তু এক্স্যাক্টলি, আপনাদের, এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। হ্যাঁ আপনাদের কাজে এটা মানে আপনাদের সামগ্রিকভাবে, বানানো যেটিকে আপনারা যৌক্তিক সামগ্রিকভাবে মনে করেছেন সেটিকে কি আর কেউ অযৌক্তিক মনে করতে পারে না, মানে সেটির বিরুদ্ধে দাবি তুলতে পারে না, অন্য কোনো যৌক্তিক গ্রাউন্ড কি অবশ্যই থাকতে? পারে, অবশ্যই পারে, কেন পারবে না? জি সেখানে অবশ্যই আসলে আমার পারে, প্রশ্ন কিন্তু ছিল যে আমি, মানুষ ক্ষমতার পালাবদলটা হ্যাঁ, কিভাবে করতো, 24-এও যেভাবে আমি নির্বাচন। ওই সেটারই উত্তর আপনাকে বারে বারে আমি দিচ্ছি, কিন্তু আপনি একই প্রশ্ন বারবার রিপিট করে যাচ্ছেন। জি যে আচ্ছা, পালা মানুষ বদলের জন্যই তো নিশ্চয়ই আমরা সাধারণ এতগুলো, মানুষ শুনছেন যারা, তারা নিশ্চয়ই শোনেন, উত্তর পেয়েছেন। সে না, সে তারা পায় নাই। আপনি এভাবে বারেবার রিপিটেড একটা একই জিনিস উত্তর দিচ্ছে, আপনি ইগনোর করে আবার একই হুম প্রশ্ন হুম। করলে তো মুশকিল। আচ্ছা ইউ হ্যাভ টু টেক দ্যাট অ্যান্সার ইনটু কগনিজেন্স। আমি আমরা তাহলে সেই কেন এই উত্তরটাই নিলাম, 82, মানে আমি কোন উত্তরটা নিলেন? যে আপনি আমি যেটা কেন বললেন বললাম যে, আপনারা চেষ্টা করেছেন, কি আপনারা, বললাম? জি শুধু চেষ্টা না, আমি কিন্তু আপনাকে স্পেসিফিক্যালি বলেছি, আপনার একবার এটাকে আপনি কিন্তু অ্যাটেনশন দিচ্ছেন না। আমরা যে 82টা রিফর্মস করেছি, সেই রিফর্মস গুলি কি ছিল আপনি কি পড়ে দেখেছেন? সেই সেই রিফর্মগুলো কি কোনো রিফর্মস কাজে গুলির, এসেছে? এটাই আপনাকে বলছি, সেই রিফর্মস গুলির মধ্যে কাজে আসার অনেক সুযোগ ছিল। সেই রিফর্মস গুলির মাধ্যমে যদি বাকিদের কোঅপারেশন পাওয়া যেত, তাহলে যে জায়গাতে আপনি এসে বলছেন যে মানুষ যে পায়নি তাদের অধিকারটা, সেই হুম। অধিকারটা পাওয়ার একটা সুযোগ মানে ছিল। জনাব আরাফাত, সেটা আমাদের যদি, তো একটা তো রাজনৈতিক বাস্তবতাও আছে, যে আমাদের রাজনৈতিক দলগুলো এভাবে সহযোগিতা করে নাই, অতীতেও কখনো করে নাই, মানে এই বাস্তবতাটার মধ্যেই তো আপনারা রাজনীতি করেছেন। হ্যাঁ, তো এখন সেই বাস্তবতা তো আপনাকে বদলাতে হবে। জি সেখানে আমাদের যে যতটুকু ব্যর্থতা আছে সেটা আমরা নিচ্ছি, কিন্তু আমি বলছি এটা এককভাবে আমাদের ব্যর্থতা না। জি এখানে সামগ্রিকভাবে সবাইকে কিছু না কিছু দায় নিতে হবে। জি যে আমরা যেটা চেয়েছিলাম সেখানেও অনেকে আস্থা রাখতে পারে নাই এবং কোঅপারেট করে নাই। করতে পারলে যে জিনিসটা আপনি বলতে যাচ্ছেন যে আহ, যে জনগণ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে বা যেটা বলছেন, সেটা হয়তো হতো না। সেক্ষেত্রে আর বঞ্চনের সুযোগটা থাকতো না, সেখানে ক্ষমতা পালাবদলেরও সুযোগ ছিল। আমি সেটাই বলতে যাচ্ছি, আমরা আমাদের দিক থেকে যেটা করার সেটা আমরা করার চেষ্টা করেছি। জি স্পষ্ট। একটু আসি যে আপনারা আসলে সামনে রাজনীতিতে আপনারা আছেন সক্রিয়, এখনো রাজনীতির মধ্যে আছেন, কিন্তু বাংলাদেশে যেই মানে এখন দেশ ছাড়া আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা অনেকেই দেশ ছাড়া, দেশে ফিরে সামনে নির্বাচন, এই সম্পর্কে তো আপনাদের পরিকল্পনা কি, বা দেশে ফেরার পরিকল্পনা কি? মানে আন্দোলনকারীরা বলছে আপনাদের ফিরতে দেবে না। এটা সামনের দিনে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, সেই পরিকল্পনাটা আপনারা এখনো এক্সপোজ করতে চান না, জি। তাই কি? আচ্ছা, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সম্প্রতি মেজর ডালিমের একটা ইন্টারভিউ হয়েছে, অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন তিনি একটা ইন্টারভিউ করেছেন, আপনি কি প্রতিক্রিয়া দেবেন? বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিম। এগুলো নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া দিতে চাই না, কারণ আমি দেখিও নাই। একজন খুনির ইন্টারভিউ, এটা তো প্রথম কথা, এটা একটা ইলিগাল একটা ইনিশিয়েটিভ। হ্যাঁ, একজন কনভিক্টেড কিলারের এইভাবে ইন্টারভিউ নেয় এবং সেটা এক্সপোজ করে, এটা তো কোনো, এটা আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। জি আপনাদের সামনের পরিকল্পনা সম্পর্কে আমি এখন, মানে আপনারা নিশ্চয়ই সামনে বলবেন, সামনে নিশ্চয়ই এই বিষয়টি আপনারা কি আপনাদের নিজেদের মানে যে ব্যর্থতাগুলো যেগুলো আপনারা বলছিলেন যে হ্যাঁ নিশ্চয়ই আপনাদেরও কিছু ব্যর্থতা আছে, আপনারা কি কোনো অনুতপ্ত মানে এই ব্যর্থতাগুলোর বিষয়ে, বা নিশ্চয়ই আপনারা আত্মসমালোচনার জায়গাটাও সেটিও নিশ্চয়ই করছেন, তাই নয় কি? আমরা অবশ্যই অবশ্যই আমাদের ধরেন বিভিন্ন সময়ে যে ব্যর্থতাগুলি আছে সেগুলো নিয়ে আমরা আলাপ করি,
সেগুলো নিয়ে আমরা ইন্ট্রোস্পেক্ট করি, আমরা এগুলো নিয়ে সেলফ রিফ্লেকশন আমাদের আছে, এবং এটা করতে হবে। এটা উম, করাটা খুবই জরুরি আমি মনে করি। কারণ আমি মনে করি যে আমাদের ব্যর্থতা এবং ফেলিয়ার যেগুলো আছে, আমরা তো ধরেন এটা থাকবেই, এবং এগুলো আসলে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় স্বীকার করা, সেগুলো থেকে শিক্ষা নেয়, এবং ভবিষ্যতে যদি আমাদের কিছু ভুল ভ্রান্তি থেকে থাকে না করা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করি, আপনারা কি কোনো রকম এবং মানে এটা আমাদের হ্যাঁ, আপনারা আলোচনা যেহেতু করছেন, নিশ্চয়ই সেটি একটি ভালো কাজ, আত্মসমালোচনা, আলোচনা এবং সেখান থেকে বের হয়ে আসা, মানে এটা জাতির হ্যাঁ। কাছে দুঃখ প্রকাশ করা, যে ঘটনাগুলো বা আপনাদের ব্যর্থতার কারণে যা হয়েছে বলে আপনারা মনে করছেন, তার জন্য দুঃখ প্রকাশ করার কোনো অবস্থানে আছেন বা ভাবছেন? জাতির কাছে তো বহুবার দুঃখ প্রকাশ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে 17 তারিখে যে জাতিকে অ্যাড্রেস করেছেন, সেখানে তো উনার কন্ডোলেন্স এক্সপ্রেস করেছেন, উনি দুঃখ প্রকাশ করেছেন, উনি উদ্বেগ প্রকাশ করেছেন, উনি সতর্ক থাকার কথা বলেছেন। কাজে যে ঘটনাগুলি ঘটে মানে গেছে, যাকে এবং আসলে যেখানে সরি বলা এখানে হয়। তো কোনটা কি বলছি তাহলে আমি এতক্ষণ জি, আপনাকে? জি, সেটাই আমি আরেকটু স্পষ্ট হতে চাই, মানে তো সেটাই তো আমি তো স্পষ্ট করেই বলছি। জি, জি, আমি আমারটা আমার মতন করে বলি, ঠিক জি, আছে না? তো আমার বক্তব্যটা পরিষ্কার একেবারে, যে আমাদের আহ, যে সময়টুকুতে আমরা 5 তারিখ পর্যন্ত, 16 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যা কিছু ঘটেছে সবকিছু দায় অবশ্যই আমরা নিচ্ছি, কারণ আমরা তখন সরকারে আছি, এবং আমরা দায় নিয়েছি বলেই আমরা উদ্যোগগুলো নিয়েছি একটার পর একটা। আমরা কি উদ্যোগ নিয়েছি? আমরা জুডিশিয়াল কমিটি গঠন করেছি, 1 সদস্য থেকে 3 সদস্য বিশিষ্ট করে দিয়েছি। আমরা ইউনাইটেড নেশনসকে ডেকেছি, আমরা পৃথিবীর অন্যান্য সংস্থাগুলোর সাথে আলাপ শুরু করেছিলাম ইনভেস্টিগেশনের জন্য। আমরা হতাহতের শিকার যারা হয়েছিলেন সকল পরিবারের সাথে দেখা করেছি, তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছি, রাষ্ট্রের জায়গা থেকে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছি। যারা আহত হয়েছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন হসপিটালে যে তাদেরকে দেখা করেছেন, তাদের পাশে দাঁড়িয়েছিলেন। তো আমাদের শুধু আমরা মুখে না, উনি ভাষণের মাধ্যমে শুধু মুখে বলা না, তার কর্মকাণ্ডের মাধ্যমেও কিন্তু তার যে সিম্প্যাথি, তার যে সবকিছু কিন্তু আমরা প্রকাশ করছি, দেখেছি, জি। এবং সব ধরনের উদ্যোগ আমরা নিয়েছি। আমাদের দায় কিন্তু আমরা স্বীকার করেছি বলেই আমরা সেই কাজগুলি করেছি এবং সেই উদ্যোগগুলি আমরা নিয়েছি। জনাব আরাফাত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে অনেকগুলো বিষয় সম্পর্কে জানবার সুযোগ হলো। আপনি আমাকে অনেকটা সময় দিলেন। অনেক ধন্যবাদ জনাব আরাফাত।